قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশ পড়ব। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা রিভিশন দেব। তো পুরা ক্লাস সাথে থাকবেন, ইনশাআল্লাহ এই অধ্যায়ের সিকিউগুলো কভার হয়ে যাবে। হ্যাঁ, আর এই অধ্যায়গুলো আসলে বেসিক কমপ্লিট হয়ে গেলে সিকিউ কোনো ব্যাপারই না। তো আমরা এখান থেকে কি কি পড়ব, এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে আমরা হচ্ছে গিয়ে রূপান্তরগুলো দেখব। রূপান্তর, তারপরে হচ্ছে যোগ বিয়োগটা দেখব, যোগ বিয়োগ দুইটা বিষয় দেখব, এবং পরিপূরক দেখব। পরিপূরক দেখব, নর্মালি এইগুলো থেকেই আমাদের সিকিউ গুলো আসে। হ্যাঁ, রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক, মানে এই তিনটা টপিক যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে এই অধ্যায় নিয়ে আর কোনো ঝামেলাই নাই। এখান থেকে আপনি একটা সিকিউ ইনশাআল্লাহ কমন পাবেন পরীক্ষায়। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে রূপান্তরকে কভার করি। তো রূপান্তর, এই রূপান্তরটাই বাচ্চাদের প্যাচ লাগে, ওরা ভুলে যায়, বারবারই ভুলে যায় রূপান্তর। তো আমরা রূপান্তর দেখব হচ্ছে তিনটা রূপান্তর দেখব। হুম, প্রথমত হচ্ছে আমরা ডেসিমেল থেকে সবকিছু দেখব। ডেসিমেল থেকে সবকিছু। আর এখনকার ক্লাসটা যারা যারা দেখছেন আশা করি তারা বেসিক সম্পর্কে ধারণা আছে। হ্যাঁ, কোনটা কোন সংখ্যা পদ্ধতি এগুলো মোটামুটি ধারণা আছে। তো তারা এই ক্লাসটা দেখবেন। ডেসিমেল আবির আপনি চিনেন না? ডেসিমেল সংখ্যা, আচ্ছা, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আমরা ডেসিমেল থেকে এখন আমি মানে আমাদের তিনটা রূপান্তর শিখলেই হয়ে যাবে। একটা হচ্ছে ডেসিমেল থেকে সব, হচ্ছে কি ডেসিমেল থেকে আমরা ডেসিমেল থেকে সবগুলোতে রূপান্তর করব। সবগুলো বলতে বাইনারি, অক্টাল, সবগুলো বলতে কি বোঝাচ্ছি আমি? সবগুলো বলতে বাইনারি, অক্টাল, তারপরে হেক্সাডেসিমেল, এই সবগুলোতে আমরা রূপান্তর করব। বা কাল্পনিক যে কোনো সংখ্যা পদ্ধতি, কাল্পনিক যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা ডেসিমেল থেকে রূপান্তর করব। 2 নাম্বার হচ্ছে আমরা সব থেকে ডেসিমেলে রূপান্তর করব। সব থেকে ডেসিমেল, কারণ এই যে সব, এখানেও সব বলতে আমরা এগুলোই বোঝাচ্ছি যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা কাল্পনিক যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিসে রূপান্তর করব? ডেসিমেলে রূপান্তর করব। ঠিক আছে। আর 3 নাম্বার আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে, বাইনারি থেকে সব, আর সব থেকে বাইনারি। এখানে বাইনারি থেকে সব বলতে আমি দুইটা সংখ্যা পদ্ধতিকে বোঝাচ্ছি, একটা হচ্ছে অক্টাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে। তো এই যে তিনটা রুলস যদি তোমার জানা থাকে তাহলে তুমি সব ধরনের রূপান্তর পারবা। ঠিক আছে, তোমাকে ডেসিমেল থেকে সবের রূপান্তর পারতে হবে, সব থেকে ডেসিমেলের রূপান্তর পারতে হবে, আর বাইনারি থেকে সব, সব থেকে বাইনারির রূপান্তর পারতে হবে। এই দুটাকে আমি একটাই ধরছি কারণ এটা সহজ, সবারই মনে থাকে। বাইনারি থেকে সব, সব থেকে বাইনারি, যদিও নিয়ম দুইটা কিন্তু এটা সবারই মনে থাকে। তাহলে চলো প্রথমে আমরা ডেসিমেল থেকে সব দেখি। ডেসিমেল থেকে সব, ডেসিমেল থেকে সকল সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব, সকল সংখ্যা পদ্ধতি থেকে। তো এখানে নিয়মটা খুব সহজ। হ্যাঁ, দেখো ডেসিমেল সংখ্যা কয় প্রকার হয়? ডেসিমেল সংখ্যাটা আমরা দুই প্রকার ধরতে পারি। সব ধরনের সংখ্যাগুলি দুই প্রকার। এটা হচ্ছে, একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ডেসিমেল সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কি ভগ্নাংশ। সকল সংখ্যা হলো দুই প্রকার, রেডিক্স পয়েন্টের উপর বেস করে। কার উপর বেস করে? রেডিক্স পয়েন্ট। তোমার কি রেডিক্স পয়েন্ট জানা আছে না? যে পয়েন্ট কোনো একটা সংখ্যাকে দুটি অংশে বিভক্ত করে সেটাকে বলা হয় কি? রেডিক্স পয়েন্ট। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা কি ভগ্নাংশ। তো এই যে ডেসিমেল সংখ্যাটাও কি দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা কি ভগ্নাংশ। তো আমরা ডেসিমেল থেকে যখন অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যাব তখন পূর্ণ সংখ্যার জন্য একটা নিয়ম, ভগ্নাংশের জন্য একটা নিয়ম। তো পূর্ণ সংখ্যার জন্য নিয়মটা কি? পূর্ণ সংখ্যাটাকে কি করতে হয় জানো? বেস দ্বারা ভাগ করতে হয়। কি দ্বারা ভাগ করতে হয়? বেস দ্বারা ভাগ করতে হয়। এখন তুমি ভাগ করার পর নর্মালি কয়টা জিনিস পাবা? দুটো জিনিস, ভাগফল আর ভাগশেষ। তো আমরা কি করব? আমরা ভাগফলটাকে এই পাশে লিখব ভাগফল, তারপর একটা হাইফেন দেব, কি লিখব? ভাগশেষ। ঠিক আছে। আবারও আমরা এই ভাগফলটাকে কি দ্বারা ভাগ করব? বেস দ্বারা ভাগ করব। কার বেস? যে সংখ্যা পদ্ধতিতে আমরা নিতে চাই তার বেস। ধরো আমি ডেসিমেলটাকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে বাইনারি বেস, যদি আমি ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে নিতে চাই তাহলে অক্টালের বেস, যদি আমি ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে
হেক্সাডেসিমেলের বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এই আবারও ভাগ করছি, এখন আমি কাকে ভাগ করব পরবর্তী টাইমে, এই ভাগফলটাকে ভাগ করব। তো ভাগফলটাকে ভাগ করলেও আমি আবারও দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ভাগফল আর একটা পাবো কি, ভাগশেষ। তো এইভাবে আমাদের ভাগ চলতেই থাকবে, দিন যাবে রাত পোহাবে, ভাগ আমাদের চলতেই থাকবে। তো কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব, যতক্ষণ না এই ভাগফলটা এই জায়গায় শূন্য না আসে। তো ভাগফল যখন শূন্য আসবে তখন আমরা একটা ভাগশেষ পাবো, তখন আমরা কি পাবো, একটা ভাগশেষ পাবো। আর আমরা উত্তর হিসেবে নেব হচ্ছে, উত্তরগুলো নেব হচ্ছে এই ভাগশেষগুলোকে, উত্তর হিসেবে আমরা কাদেরকে নেব, এই ভাগশেষগুলোকে, এবং উত্তরটা নেব হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে কোথায় যাব আমরা, উপরের দিকে, ঠিক আছে। নিচটা হবে এলএসবি আর উপরটা হবে কি, এমএসবি। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আমরা এই ভাগশেষগুলোকে উত্তর হিসেবে নেব এবং সেই উত্তরটা নেব কি, নিচ থেকে উপরের দিকে। মনে পড়েছে কি? এরপরে আমরা আসি ভগ্নাংশকে নিয়ে কাজ করার। ভগ্নাংশ, ঠিক আছে। আমরা ভগ্নাংশ নিয়ে একটু কাজ করি, একটু মুছে দিই। ভগ্নাংশ নিয়ে কাজ করি। দেখো, পূর্ণ সংখ্যাটা তো বুঝছো, পূর্ণ সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করতে হয়, বেস দিয়ে ভাগ করতে হয়। কার বেস? যে সংখ্যাটাতে আমি, যে সংখ্যা পদ্ধতিতে আমি যেতে চাই, ডেসিমেলটাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে চাই তার বেস দ্বারা কি করব, ভাগ করব। ছোটখাটো একটা এক্সাম্পল চলো দেখা যাক। আমরা বললাম যে এই যে 43, এই যে সংখ্যাটা আছে, এই যে ডেসিমেল সংখ্যাটা আছে, এটাকে আমরা ধরো অক্টালে কনভার্ট করতে চাই। কিসে কনভার্ট করতে চাই? অক্টালে। তাহলে আমি কি করব, এই অক্টালের 8 বেস দ্বারা এই 43 সংখ্যাটাকে আমরা কি করব, ভাগ করব। তো যদি ভাগ করি তাহলে কি হবে দেখো তো, 8কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 8কে যদি আমরা এখানে একটু রাফ করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটারে করবা, তোমরা ক্যালকুলেটারে করো তো দেখি বাবুন, ক্যালকুলেটারে করো। হ্যাঁ, একটু ক্যালকুলেটার করো, একটু জিনিস দেখানোর আছে। 43কে যদি আমরা ভাগ করি তাহলে 5 8 কত হবে, 40। এখানে হচ্ছে 3। তো ভাগশেষ হলো 3, ভাগফল কত, 5। নর্মালি এখানে আমরা 5 লিখবো, এখানে আমরা কত লিখবো, 3 লিখবো। কিন্তু তোমরা তো ছোট সংখ্যাটা না হয় মুখে মুখে করে ফেলবা, বড় সংখ্যাকে তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। তো তুমি ক্যালকুলেটর দিয়ে 43কে 8 দ্বারা ভাগ করো, দ্রুত করো। হ্যাঁ, কত হয়, 5.375। তো তোমরা কি করবা, তোমরা যখন ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, এই যে 43কে 8 দ্বারা ভাগ করছো, কত হচ্ছে 5.375। তুমি যে 5টাকে নিবা ভাগফল হিসেবে, 5টাকে কি হিসেবে নিবা, ভাগফল হিসেবে। আর যে 0.375টা আছে না, এই 0.37 মানে যে পয়েন্টের পরে সম্পূর্ণ অংশটাকে পয়েন্ট সহ বেস দ্বারা গুণ করবা। কোন বেস? যে বেজে এখানে তুমি ভাগ করছো। তাহলে 0.375টাকে 8 দ্বারা গুণ করো, জাস্ট এখান থেকে 5কে বিয়োগ দাও, 5কে বিয়োগ দিলে শুধু ভগ্নাংশটা থাকবে। এই যে 0.375টাকে তুমি যদি বেস দ্বারা গুণ করো, তুমি কত পাচ্ছ, 3 পাচ্ছ। তো 3 হচ্ছে আমার কি, ভাগশেষ। কিভাবে ভাগশেষটা বের করা বুঝছো? ভাগশেষ বের করার জন্য পয়েন্টের পরের অংশটাকে, পরের সম্পূর্ণ অংশটাকে কি দ্বারা গুণ করবা, বেস দ্বারা গুণ করবা। তাহলে দেখবে একটা পূর্ণ সংখ্যা আসবে অবশ্যই। আর সেই পূর্ণ সংখ্যাটা হলো কি, ভাগশেষ। ঠিক আছে। তারপরে আবার আমরা এটাকে কি দ্বারা ভাগ করব, আমাদের বেস দ্বারা ভাগ করব। এখন দেখো তো কি হয়, 5কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, এই যে যাকে ভাগ করছি সে যা দ্বারা ভাগ করছি তার চাইতে ছোট না। তুমি একটা ছোট সংখ্যাকে যখন ভাগ করবা, তুমি একটা ছোট সংখ্যাকে যখন ভাগ করবা, এখানে একটু মুছে দিয়ে লিখি, তুমি যখন একটা ছোট সংখ্যাকে ভাগ করবা, যেমন 8 দ্বারা আমি কাকে ভাগ করছি, 5কে ভাগ করছি, তো একবারও তো ভাগ যায় না, কতবার ভাগ যায়, 0 বার। তাহলে 8 শূন্যে 0, ভাগশেষ কত, 5। মনে রাখবা, 8-এর চেয়ে ছোট সংখ্যাকে ভাগ করলেই অলওয়েজ ভাগফল কত হবে, 0। 8 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি, ভাগফল কত হবে, 0, কারণ 6 ছোট। 8 দ্বারা যদি আমরা 7কে ভাগ করি, ভাগফল কত হবে, 0। 8 দ্বারা যদি আমরা 2 3 4 1 যাকেই ভাগ করি না কেন, ভাগফল কত হবে, 0। আর ভাগশেষে ওই সংখ্যাটাই ভাগশেষে চলে আসবে। তাহলে 0 হচ্ছে আমার ভাগফল, আর ওই সংখ্যাটাই কোথায় চলে আসছে, ভাগশেষে চলে আসছে। এই যে 5টাই কোথায় চলে গেছে, ভাগশেষে চলে গেছে। তাহলে যেহেতু আমাদের লক্ষ্য কোথায় ছিল, এই যে ভাগফলের জায়গায় 0 আনা, ভাগফলে কি 0 চলে আসছে না? এখন আমরা উত্তরটাকে নেব। উত্তরটাকে আমরা কোন দিক থেকে নেব, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। এবং উত্তর হিসেবে আমরা কাদেরকে নেব, এই যে ভাগশেষগুলোকে। এবং নিচেরটাকে আমরা নাম দিচ্ছি হলো এলএসবি, উপরটাকে আমি নাম দিচ্ছি কি, এমএসবি। তাহলে দেখো এখানে উত্তরটা লিখবো হচ্ছে আমরা আগে 5, পরে কি 3। তাহলে 43, এটা ছিল ডেসিমেলে, এটার হচ্ছে অক্টাল কত, 5 3। এই যে নিচেরটা 5, পরে কি 3, এটা কততে, অক্টালে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি কি বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা ডেসিমেল সংখ্যাকে, মানে ডেসিমেল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি? তো যেহেতু আমরা অক্টালে রূপান্তর করেছি, এই জন্য 8 দ্বারা ভাগ করেছি। যদি আমি বাইনারিতে রূপান্তর করতাম তাহলে
2 দ্বারা ভাগ করতাম, যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতাম 16 দ্বারা ভাগ করতাম। এটা কি ক্লিয়ার? আচ্ছা, তো ডেসিমেল থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে মানে একটা সিম্পল জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যাটা কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, তারপর আসো ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশকে তো আর ভাগ করা যায় না রে, ওরে কি করতে হবে? ভগ্নাংশকে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। তো ওরে আমরা কি করব? গুণ করব। কি দ্বারা গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে আমি কনভার্ট করতে চাই তার বেস দ্বারা গুণ করব। এটাকে কি দ্বারা গুণ করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। যে সংখ্যা পদ্ধতিতে আমি কনভার্ট করতে চাই তার বেস দ্বারা গুণ করব। তো এটাকে গুণ করলে, একটা ভগ্নাংশকে গুণ করলেও তুমি দুইটা জিনিস পাবা, একটা পূর্ণ সংখ্যা পাবা, একটা ভগ্নাংশ পাবা। তো তুমি কি করবা? পূর্ণ সংখ্যাটাকে ডান পাশে লিখবা, পূর্ণ সংখ্যা, আর হাইফেনও দিতে পারো অথবা এরকম দাগও দিতে পারো। ঠিক আছে, হাইফেন দিয়ে ভগ্নাংশটাকে বাম পাশে লিখবা। ঠিক আছে, আবারও তুমি কি করবা? এই ভগ্নাংশটাকে বেস দ্বারা গুণ করবা, যে বেজে তুমি কনভার্ট করতে চাও। আবারও তুমি কি পাবা? পূর্ণ সংখ্যা পাবা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা পাবা, আর একটা কি পাবা? ভগ্নাংশ পাবা। ভগ্নাংশ পাবা। তো এইভাবে কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবা? যতক্ষণ না এই যে ভগ্নাংশটার জায়গায় কত আসে? ভগ্নাংশ জায়গায় যতক্ষণ না শূন্য না আসে। ভগ্নাংশটার জায়গায় যতক্ষণ না কি আসে? শূন্য আসে। পূর্ণ সংখ্যা না, কিন্তু পূর্ণ সংখ্যায় অনেকবার শূন্য আসবে। পূর্ণ সংখ্যা না, ওই ভগ্নাংশের জায়গায় যতক্ষণ না শূন্য না আসে। কিন্তু নর্মালি তুমি ভগ্নাংশের জায়গায় শূন্য খুব কমই পাবা। দেখবা যে সারা জীবনেও ভগ্নাংশের জায়গায় শূন্য আসতেছে না। তখন আমরা 4 থেকে 5 বার করে রেখে দিব। কতবার করব? 4 থেকে 5 বার। এবং আমরা এখানে উত্তর হিসেবে নেব হচ্ছে উপর থেকে নিচের দিকে। উপরটা হচ্ছে তখন এলএসবি, আর নিচেরটা হচ্ছে তখন এমএসবি। ব্যাপারটা কি বুঝছো? এবং অবশ্যই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা উত্তর হিসেবে নিব, উপর থেকে নিচের দিকে নিব, এবং টোটাল উত্তরটার আগে একটা পয়েন্ট দিতে হবে। কি দিতে হবে? পয়েন্ট। আর যখন 4-5 বার করেও শেষ হচ্ছে না, তখন উত্তরটাতে আমরা কি দিয়ে দিব? ডট ডট দিয়ে দিব। উত্তরটাতে আমরা কি দিয়ে দিব? ডট ডট দিয়ে দিব। ঠিক আছে, তো চলো একটা উদাহরণ দেখা যাক। আমরা উপর থেকে নিচের দিকে যাব। উপরটা হচ্ছে এলএসবি, নিচেরটা কি? এমএসবি। উত্তর হিসেবে আমরা কাদেরকে নেব? পূর্ণ সংখ্যাগুলোকে নেব। ঠিক আছে, তো ধরো একটা উদাহরণ দিচ্ছি। 0.44, এটা ছিল একটা ধরো ডেসিমেল সংখ্যা। এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটাকে আমরা আগেরটাকে যেহেতু অক্টালে করেছিলাম, এটাকে আমরা কি করব? অক্টালে কনভার্ট করব। তুমি চাইলে বাইনারিতে কনভার্ট করতে পারো, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারো, বা কাল্পনিক যে কোনো সংখ্যা। কাল্পনিক বলতে মানে যে বেসগুলো প্রতিষ্ঠিত না, যেমন ধরো 3, 4, 5, 6, 7, এই বেসগুলো কি না? প্রতিষ্ঠিত না, তো ওগুলোকে আমরা বলি কাল্পনিক বেস। ঠিক আছে, তাহলে এই 10 বেস থেকে যদি আমি অক্টালে যেতে চাই, তাহলে কি করতে হবে? এই ভগ্নাংশটাকে আমরা কি দ্বারা গুণ করব? এই 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করব। ঠিক আছে, তো গুণ করে দেখো তো কত হয়, একটু ঝটপট করো। 0.44 কে 8 দ্বারা গুণ করো, কত হয়? 3.52। ঠিক আছে, তাহলে এখানে 3টা পূর্ণ সংখ্যা তোমরা জানি, আর এই যে 0.52টা কি? ভগ্নাংশ। তাহলে 3টা হবে এই পাশে, আর 0.52টা হবে কি? ভগ্নাংশটা হবে এই পাশে। আর এই ভগ্নাংশকে আবারও আমরা 8 দ্বারা গুণ করব। আবারও গুণ করো, কত হয়? 2.16। তাহলে 4.16, সরি, তাহলে 4.16। তাহলে এই পাশে হবে 4.16 হবে এই পাশে। আবারও আমরা এটাকে কি দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। গুণ করো, কত হয়? 1.28। তাহলে এই পাশে 1 হাইফেন দিয়ে 0.28, এই পাশে আমরা 3 বারই করছি, হ্যাঁ, যেহেতু আমাদের জায়গা নাই। তাহলে এখানে আমরা উত্তরটা নিব কোন দিক থেকে? উপর থেকে নিচের দিকে। উপরটা হচ্ছে এমএসবি। ও, এখানে কিন্তু আমরা একটু ভুল লিখেছিলাম। এটা উপরটা হবে এমএসবি, আর নিচেটা হবে কি? বিট, বাচ্চো, ডিজিট না, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এটা একটা এভাবে মনে রাখতে পারো যে প্রথমে গাছে উঠবা, পরে গাছ থেকে নামবা। ঠিক আছে, তো উপরটা হচ্ছে এমএসবি, আর নিচেটা কি পাচ্ছ? এলএসবি। তাহলে এখানে উত্তরটা কি হয়? আমি ওই সাইডে মুছে লিখতেছি। উত্তরটা কি হয় পাচ্ছ? এখানে আমরা উপর থেকে নিচের দিকে যাবো, তাই না? এই যে 3, 4 এবং 1, 3, আমরা উত্তরটা কিভাবে লিখবো? 0.44 এর জন্য 0.44, এই যে ডেসিমেল সংখ্যাটার উত্তরটা কি হবে? 341, সামনে কি হবে? একটা পয়েন্ট, 0.341। যেহেতু শেষ হয় নাই, তাহলে আমরা কি দিব? ডট ডট দিব। ঠিক আছে, এটা হচ্ছে কিসে? অক্টালে। মনে থাকবে? 0.34, 0.341 হলো আমার উত্তর। তো আশা করি
ডেসিমেল থেকে সকল সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়মগুলো তুমি বুঝতে পেরেছো। এই একটা পেজেই আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা সব থেকে কিভাবে ডেসিমেল করতে হয় সেটা দেখব। সব থেকে ডেসিমেল করার জন্য খুবই সিম্পল একটা সূত্র আছে। সব থেকে ডেসিমেল করার জন্য, সব বলতে আমি বোঝাচ্ছি হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, সব কিছু থেকে। ইভেন যে কোনো কাল্পনিক সংখ্যা পদ্ধতি বা কাল্পনিক বেস থেকে যদি ডেসিমেলে যেতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে অঙ্ক অঙ্ক ইন্টু বেস টু দি পাওয়ার অবস্থান, অঙ্ক ইন্টু বেস টু দি পাওয়ার অবস্থান। যে কোনো সংখ্যা থেকে, যে কোনো বেস থেকে ডেসিমেলে যাওয়ার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, অঙ্ক ইন্টু বেস টু দি পাওয়ার অবস্থান। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণ নিচ্ছি, যেটাকে আমরা কিছু কনভার্ট করব, যেটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তো একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিই। হ্যাঁ, একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিচ্ছি আমরা, বিএফ পয়েন্ট 3EC। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমার কি করতে হবে? ডেসিমেল করতে হবে। তো এখানে এই যে অঙ্ক কোনটা, বেস কোনটা, সেটা একটু কথা বলি। তো এই যে এখানে CE3FB এগুলো হলো এক একটা অঙ্ক। ঠিক আছে, তো আমাদের অঙ্ক কোনটা তো বুঝলাম যে এগুলো হলো অঙ্ক। বেস কত? বেস হচ্ছে, আমরা মনে রাখবেন, আমরা কখনোই সব থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে সব, সব থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে সবে যাই না কেন, আমরা কখনো ডেসিমেলের বেস ইউজ করি না। আমরা ডেসিমেল থেকে সব কিছুতে যাওয়ার সময় বা সব কিছু থেকে ডেসিমেলে যাওয়ার সময় আমরা কখনো কি ইউজ করি না? ডেসিমেলের বেজ ইউজ করি না, সবসময় অপরটার বেজ ইউজ করি। যখন আমরা ডেসিমেল থেকে অন্যান্যগুলোতে গিয়েছিলাম, তখন অন্যান্যগুলোর বেজ দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ আর ভগ্নাংশকে গুণ করেছিলাম। সেইমভাবে এখন আমরা যখন সব কিছু থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা কাল্পনিক থেকে যখন ডেসিমেলে যাচ্ছি, তখন যেখান থেকে যাচ্ছি তার বেসটা ইউজ হবে। কেমন? আচ্ছা, তাহলে বেজ ইউজ হবে কত? 16। এই অবস্থান জিনিসটা কি? এই অবস্থানের জন্য আমাকে সুন্দর করে অঙ্কটা লিখতে হবে। বিএফ পয়েন্ট সিইসি, অঙ্কটা আমি সুন্দর করে লিখলাম। এখন এদের অবস্থান নির্ণয় করি। এই যে পয়েন্টের এই পাশের গুলো 0 থেকে অবস্থান শুরু হবে, 0 1 এরকম হবে, 2 3 4 যদি আরো থাকতো অঙ্ক। ঠিক আছে, আর পয়েন্টের পরের গুলো -1 থেকে শুরু হবে, -1 -2 এবং -3। ঠিক আছে, তো চলেন প্রদত্ত রাশি লেখা যাক। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিতে কি হবে? আমরা লিখবো, কিভাবে লিখবো? এটা হলো আমার অঙ্ক, বি হলো আমার অঙ্ক। তো অঙ্ক ইন্টু বেস কত? 16, বেস হলো 16, আর এই অঙ্কটার অবস্থান কত? 1। অঙ্ক ইন্টু বেস টু দি পাওয়ার অবস্থান, প্লাস এফ হলো অঙ্ক, বেস কত? 16, আর অবস্থান কত? 0। অঙ্ক ইন্টু বেস টু দি পাওয়ার অবস্থান, তাহলে অঙ্ক হলো এফ, বেস হলো 16, আর এফ এর অবস্থান কত? 0। এই এই যে 16-র উপর যে পাওয়ার 0, সেটা হলো কি? অবস্থান। অঙ্ক ইন্টু বেস টু দি পাওয়ার অবস্থান, প্লাস অঙ্ক হলো কত? 3, 3 ইন্টু বেস টু দি পাওয়ার, এই 3 এর অবস্থান কত? -1, প্লাস অঙ্ক কত? ই, ই ইন্টু বেস টু দি পাওয়ার অবস্থান, প্লাস সি ইন্টু, সি ইন্টু বেস কত? 16 টু দি পাওয়ার অবস্থান। বাস, এখন আমরা মানগুলো বসিয়ে দিই আর কিছু কাজ করে ফেলি। বি এর মান কত? 11। আমরা তো জানি হেক্সাডেসিমেল মানগুলো কত। এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13 এবং ই এর মান 14, এফ এর মান কত? 15। তাহলে বি মানে কত? 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি? 16, প্লাস এফ ইন্টু 16 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তাহলে এখানে কি হবে? এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, 15 ইন্টু 1 প্লাস সি ইন্টু, সি ইন্টু কোনো কিছুর উপর যদি মাইনাস পাওয়ার হয়, যেমন এ টু দি পাওয়ার -1 মানে কি? 1/a, এ টু দি পাওয়ার -2 মানে কি? 1/a স্কোয়ার, এ টু দি পাওয়ার -3 মানে কি? 1/a কিউব। অর্থাৎ এই মাইনাসটার জন্য শুধু 1 আসতেছে, আর পাওয়ার যা তা কিন্তু থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে? 1/16 প্লাস ই মানে কত? 14, 14 ইন্টু 1/16 স্কোয়ার, প্লাস সি মানে কত? সি মানে হচ্ছে 12, তো 12 ইন্টু 1/16 কিউব। ওকে, আচ্ছা, এই 11 আর 16 গুণ করলে কত হয়? আমি একটু ক্যালকুলেশন করে ফেলি। 11 আর 16 গুণ করলে কত হয়? আর ক্যালকুলেটর কোথায়? 11 গুণ 16, 176, 176 প্লাস 15 গুণ 1 মানে কত? 15,
প্লাস 3/16 প্লাস 1/16 স্কোয়ার মানে কি 256, 1/56, সরি 1 না তো 14/56 প্লাস 12/16 কিউব, 16 কিউব মানে হচ্ছে 16 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 4096, 4096। ঠিক আছে, এখন সবগুলোকে আমি যোগ করে ফেলবো। 176, 191, 191 প্লাস এগুলোকে মান বের করবো। আমরা যত বেশি লাইন বাড়াতে পারি, আমি তো চাইলে এটাকে ক্যালকুলেটর দিয়ে এক লাইনে শেষ করে ফেলতে পারতাম, কিন্তু এটা করা যাবে না। যত বেশি কমসে কম 4-5টা লাইন যেন হয়। ঠিক আছে, এখন আমি 3 কে 16 দিয়ে ভাগ করি, 3/16, এটা হচ্ছে 0.1875 প্লাস 14/256 কত হয় 0.054 প্লাস 12/4096, তাই না? 4096 কত হয় 0.00292। এখন আমরা সবগুলোকে যোগ করে দিব। তো প্লাস হচ্ছে আপনার 0.054 প্লাস প্লাস হচ্ছে কত 0.1875 প্লাস হচ্ছে 191, আমার কত হচ্ছে 191.244। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার এবং এটা কিসে বেরিয়েছে ডেসিমেলে। তো আমরা যখন উত্তরটা লিখবো তখন আমরা লিখবো নির্ণয় সমাধান। সুতরাং আপনি নির্ণয় টির্ণয় না লিখে ডিরেক্টলি ভাবে লিখতে দিতে পারেন। BF.3EC এটা ছিল হলো হেক্সাডেসিমেলে 191.244, এটার অ্যান্সারটা আসছে হলো ডেসিমেলে, আর এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। শুধু এই যে এখানে আমাদের অবস্থানটা নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখবেন, এই যে পয়েন্টের এ পাশেরগুলো, পয়েন্ট থেকে বাম দিকেরগুলোকে আমরা 0, 1 এভাবে অবস্থানগুলো নির্ণয় করব, আর পয়েন্ট থেকে ডানেরগুলোকে -1, -2, -3 এভাবে নির্ণয় করব। আর এগুলো সবগুলো ম্যাথের ক্ষেত্রে সেম। আর অবস্থান তো বুঝছেনই, কারো সরি বেস তো জানেনই। আমরা যে সংখ্যা পদ্ধতি থেকে যাব, যদি আমরা বাইনারি থেকে যেতাম তাহলে আমরা বাইনারি বেজ ইউজ করতাম। যদি আমরা অক্টাল থেকে যেতাম তাহলে অক্টালের বেজ ইউজ করতাম 8। যদি কাল্পনিক বেজ 3, 4, 5, 6 এগুলো থেকে যদি আমরা ডেসিমেলে যেতাম তাহলে ওগুলোর বেজ ইউজ করতাম। ঠিক আছে, তো আশা করি এই পার্টটুকু বুঝতে পেরেছেন। তো চলেন পরবর্তী পার্টে যাওয়া যাক। আমরা এখন বাইনারিটাতে যাই। হ্যাঁ, বাইনারি থেকে সব থেকে বাইনারি, বাইনারি থেকে সব, বাইনারি থেকে সব, আবার সব থেকে কি বাইনারি। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পোলাপান কি করে প্যাচ লাগায় তারা, মানে কেন জানি যে 3টা নিয়ম আমি পড়াচ্ছি না, দেখো 3টা নিয়মই ভুলে যায়। মানে এত ব্রেইন তোমার হচ্ছে কি অকেজো, যে 3টা রূপান্তরের নিয়মই মনে রাখতে পারে না। বুঝছো, 3টা রূপান্তরের নিয়মই তারা মনে রাখতে পারে না। তো দেখো, বাইনারি থেকে সব থেকে কি পাচ্ছ বাইনারি করার সময় একটা ট্রিক্স তোমাকে দেখাই। বাইনারি, তারপরে হচ্ছে তোমার অক্টাল, তারপরে হচ্ছে তোমার হেক্সাডেসিমেল। হ্যাঁ, হেক্সাডেসিমেল, ডেসিমেল। আছে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা সবগুলো রূপান্তর যেহেতু দেখব, বাইনারি বেস কত রে বাবুন? বাইনারি বেস হচ্ছে 2। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। হেক্সাডেসিমের বেস কত? 16। তুমি দেখো তো এই যে 8 মানে আমি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি না। 16 মানে কি পাচ্ছ 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি না। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক খেয়াল করো, এই বাইনারি হতচ্ছাড়া আছে না, এই বাইনারির চাইতে অক্টাল, দেখো তো এদের মধ্যে সম্পর্ক কত বিটের। বাইনারির চাইতে অক্টালটা কত গুণ বেশি বড়? 3 গুণ বেশি বড়। কত গুণ বেশি বড়? 3 গুণ বেশি বড়। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি 3 বিটের। কত বিটের সম্পর্ক? 3 বিটের সম্পর্ক। বুঝছো, এর চাইতে এই বেটা কত গুণ বেশি বড়? 3 গুণ বেশি বড়। তার মানে এর একটা বিট এর কয়টা বিটের সমান? 3টা বিটের সমান। আর তুমি এর 3টা বিট দিয়ে এর কয়টা বিট বানাতে পারবা? একটা বানাতে পারবা। সিম্পল জিনিস, এ বড় এ ছোট। কত বিটের সম্পর্ক? 3 বিটের। ওর ওর 3টা বিট দিয়ে ওর একটা বিট বানাইতে হয়, আর ওর একটা বিটের পরিবর্তে ওর কয়টা বিট লিখতে হয়? 3টা বিট লিখতে হয়। সিম্পল জিনিস। ঠিক আছে, তার মানে এখানে দেখো এর একটা বিট এর কয়টা বিটের সমান?
এখানে লিখে দিই একটু, এর একটা বিট এর কয়টা বিটের সমান? 3টা বিটের সমান। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ? যে এখানে টু টু দি পাওয়ার 4, এখানে কি টু টু দি পাওয়ার 1। তার মানে এর চেয়ে এটা কত গুণ বেশি বড়? 4 গুণ বেশি বড়। তার মানে এখানে সম্পর্কটা কি? এখানে সম্পর্কটা হচ্ছে 4 গুণের সম্পর্ক। কত গুণের? 4 গুণের সম্পর্ক। আরে দেখাও তো শুধু 4 গুণের সম্পর্ক। ঠিক আছে? অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক হলো 4 বিটের। 4 বিটের সম্পর্ক। এদের মধ্যে সম্পর্ক কত বিটের ছিল? 3 বিটের। আর এখানে সম্পর্ক কত বিটের? 4 বিটের। যেহেতু 4 গুণ ছোট বড়। তাহলে এখন আমি তোমাকে যদি বলি যে এখানে বাইনারির 4টা বিট মিলে আমাদের হেক্সাডেসিমাল কয়টা বিট হবে? একটা বিট হবে। বা উল্টা কথা বলতে পারি, হেক্সাডেসিমালের একটা বিট বাইনারির কয়টা বিটের সমান? 4টা বিটের সমান। এটা কি মনে থাকবে? হেক্সাডেসিমালের একটা বিট বাইনারির 4টা বিটের সমান, অথবা বাইনারির 4টা বিট মিলে হেক্সাডেসিমাল কয়টা বিট হবে? একটা বিট হবে। ঠিক আছে? তো আমরা এই যে বাইনারি থেকে রূপান্তরের জন্য পাচ্ছ, বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য 1 2 4 8 4টা বিটের জন্য 4টা, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এই যে এইটাকে ইউজ করে থাকি 1 2 4 8, এই সংখ্যার ক্রমটাকে ইউজ করে থাকি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য। আর এখানে কয়টা বিটের সম্পর্ক? 3টা। এখানে আমরা 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কি 4, এই সংখ্যার ক্রমটাকে ইউজ করে থাকি তোমার বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি করার জন্য। মনে থাকবে, কারণ এখানে বিট কয়টা? 3টা, এখানে বিট কয়টা? 4টা। ওকে? আচ্ছা, তো আসো আমরা রূপান্তরে যাই। আমরা প্রথমে বাইনারি থেকে অক্টাল দেখব। আচ্ছা, বাইনারি থেকে না, আগে অক্টাল থেকে তোমার হচ্ছে কি দেখি। আগে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি করি। হ্যাঁ, অক্টাল থেকে আমরা প্রথমে দেখব হচ্ছে বাইনারি, বাইনারি, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। বুঝছো? তো চলো অক্টাল থেকে বাইনারি দেখা যাক। অক্টাল থেকে একটা সংখ্যা নিচ্ছি আমি, 246.35। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এটা হচ্ছে কিসে পাচ্ছ? অক্টালে। আমি এটাকে কিসে কনভার্ট করতে চাই? বাইনারিতে। তো কিভাবে কনভার্ট করব? আগে আমরা সুন্দর করে অক্টাল সংখ্যাটাকে লিখব। টু, একটু স্পেস একটু ফাঁকা ফাঁকা করে লিখব। হ্যাঁ, তো কিভাবে লিখব? ফাঁকা ফাঁকা করে লিখব। 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6.3, তারপরে কি পাচ্ছ? 5। এন্ড আমরা কি জানি, একটা বাইনারি, একটা অক্টাল বিট সমান কয়টা বাইনারি বিট? একটা অক্টাল বিট কয়টা বাইনারি বিটের সমান? 3টা বাইনারি বিটের সমান। তো আমরা এভাবে তীর চিহ্ন দেব। দিয়ে এখন আমরা যেটা শিখেছিলাম যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল করার জন্য আমরা কোন কোন সূত্রটা ইউজ করব? 1 2 4, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। তাহলে দেখো, এই যে 2, আমরা দুইটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য 3টা বাইনারি বিট বের করব 2 এর জন্য। তো এখানে দেখো, এখানে খেয়াল করো যে কত কত যোগ করলে 2 হয়? শুধু 2। আর বাকি যাকে যোগ করলে 2 হচ্ছে, শুধু তার উপরে 1, বাকিটার উপর কি 0। তাহলে 2 এর বাইনারি কি 0 1 0। তারপরে আসো 4, এখানে কত কত যোগ করলে 4 হয়? শুধু 4। আর বাকিটার উপর কি হবে? 0। তাহলে এখানে এটার মান কত? 1 0 0। তারপরে আসো 6, কত কত যোগ করলে 6 হয়? 1 আর 2। তাহলে এদের উপর হবে 1, যাদেরকে যোগ করলে 6 তাদের উপরে 1, বাকিটার উপর কি 0। তো এটার মান কত? 1 1 0। তারপর আসো 3, কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, তার বাকিটার উপর কি 0। তাহলে 0 1 1। 5, কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1, 4 আর 1 যোগ করলে 5 হয়, তার বাকিটার উপর কি 0। তো এটা কত হবে? 1 0 1। এই হচ্ছে, দেখো আমি প্রত্যেকটা বিটের পরিবর্তে কয়টা করে বিট নিয়েছি? 3টা। আর পয়েন্টটা এই জায়গায় আছে না, এখানেই থাকবে বাস। তারপর তুমি সুন্দর করে উত্তরটা লিখে ফেলবা। 246.35। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অক্টাল। এখান থেকে বাইনারি কত হচ্ছে? সামনে শূন্যটা লেখার প্রয়োজন নাই। 10 100 110.011 জায়গা হচ্ছে না বাইনারি। ঠিক আছে? যদিও আমার জায়গা
মুছে দিয়ে কাছাকাছি লিখি। কত হচ্ছে পাচ্ছ? 10100, তারপর হচ্ছে কত 110.011.101। ঠিক আছে, এই হচ্ছে আমার বাইনারি। পারবা না? আচ্ছা, তো বাইনারিটা আমরা বুঝলাম। এখন আমরা কোনটা দেখবো? হেক্সাডেসিমেলেরটা। তো হেক্সাডেসিমেল দেখো, সেম ওয়েতেই আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিচ্ছি। ধরো FC.DB, এটা কি সংখ্যা? একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা থেকে আমরা কিছু কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। তো এই জন্য আমরা কি করব, সুন্দর করে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে লিখব। প্রথমে এফ অবশ্যই স্পেস দিয়ে দিয়ে লিখব, FC.DB। এখন একটা হেক্সাডেসিমাল বিট সমান কয়টা বাইনারি বিট? 4টা। তো সেজন্য আমরা কোনটা ইউজ করব? 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর দ্বিগুণ কত? 8। তো খেয়াল করো, একটা হেক্সাডেসিমাল বিটের পরিবর্তে আমি কয়টা বাইনারি বিট বানাবো? 4টা বাইনারি বিট। এফ মানে কত? 15। তাহলে কত কত যোগ করলে 15 হয়? 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 কত? 15। তার মানে সবগুলো যোগ করলে কত হয়? 15। 4টা 1। তারপর আসো সি, সি মানে কত? 12। কত কত যোগ করলে 12 হয়? 8 আর 4 যোগ করলে 12 হয়। তাহলে বাকি গুলোর উপর কি হবে? 0। তাহলে 1 1 0 0, পয়েন্টটা এখানেই থাকবে। তারপর ডি, ডি মানে কত? 13। কত কত যোগ করলে 13 হয়? 8 আর 4 12, 12 আর 1 কত? 13। তো যাদেরকে যোগ করলে 13, তাদের উপর 1, বাকিটার উপর কি? 0। অবশ্যই তীর চিহ্ন দিয়ে লিখবো 1 1 0 1। তারপর আসো বি, বি মানে কত? 11। কত কত যোগ করলে 11 হয়? 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তাহলে 1 0 1 1। ওকে, এখন আমরা সুন্দর করে অ্যান্সারটা লিখে ফেলি। অ্যান্সারটা কি হবে? FC.DB, এটা ছিল হলো কিসে? হেক্সাডেসিমেলে। এটার বাইনারি কত হচ্ছে? 1111.1101.1011, এটা হচ্ছে কি? বাইনারি। তো তুমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি পারবা না, তুমি অক্টাল থেকে বাইনারি পারবা না। খুবই সিম্পল। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য একটা অক্টাল বিটের পরিবর্তে 3টা বাইনারি বিট বের করতে হয়, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য একটা হেক্সাডেসিমাল বিটের পরিবর্তে 4টা বাইনারি বিট করতে হয়। আর 4টা বাইনারি বিট করার জন্য আমরা 1 2 4 8 ইউজ করি, 3টা বাইনারি বিট করার জন্য আমরা 1 2 4 ইউজ করে থাকি। ঠিক আছে, এখন অবশ্য হচ্ছে আমরা ওই যে বাইনারি থেকে দুইটাই করব। বাইনারি থেকে কি করব আমরা? অক্টাল, এবং বাইনারি থেকে আমরা কি করব? হেক্সাডেসিমেল। এটা খুবই সহজ। হেক্সাডেসিমেল। আগে কিন্তু আমরা অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি করেছি। এখন আমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে কি করব? না, আমরা মাত্র করেছি হলো, মাত্র আমরা অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি করেছি। ঠিক আছে, এখন আমরা কি করব? বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব। ওকে, তুমি নগদে নগদ ভুলে যাও হতচ্ছাড়া। একটা বাইনারি সংখ্যা নিচ্ছি, 1011101.11011। এই যে বাইনারি সংখ্যাটা, এটাকে আমরা অক্টালেও কনভার্ট করব, এটাকে আমরা হেক্সাডেসিমেলেও কনভার্ট করব। ওকে, আচ্ছা, তো শুরুতে আসো অক্টালে কনভার্ট করি। তো অক্টালে কনভার্ট করার জন্য আমরা সুন্দর করে সংখ্যাটাকে লিখব। শুরুতে আমরা কি করব? সুন্দর করে সংখ্যাটাকে লিখব 101101। বাবুন এদিকে দেখাও। তারপর হচ্ছে কত? 11011 সংখ্যাটাকে লিখলাম। এখন আমরা কি করব? পয়েন্টের এই পাশেরগুলো, যদি পয়েন্টের এই পাশেরগুলো আমরা এদিকে সিলেক্ট করব। 4টা 4টা, সরি, অক্টালে কনভার্ট করব না আমরা। অক্টালে কনভার্ট করার জন্য 3টা 3টা করে সিলেক্ট করব। আমরা কিসে কনভার্ট করছি? অক্টালে। তো অক্টালে কনভার্ট করার জন্য আমরা কয়টা করে সিলেক্ট করব? 3টা 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 সিলেক্ট করলাম। আর এই পাশেগুলো কি করব? 3টা 2টা। তাহলে আরেকটা বানানোর জন্য আমরা কি করব? একটা শূন্য দিয়ে দিব। মনে রাখবা, এই পাশেও যদি এরকম কম বেশি হইতো, আমরা বাম পাশে কি দিতাম? শূন্য দিয়ে 3টা বানিয়ে নিতাম। ঠিক আছে, আচ্ছা, তারপর কি করবো বাচ্চো? আমাদের সিলেক্ট করা শেষ। দেখো, পয়েন্টের এই পাশেরগুলো 3টা 3টা করে সিলেক্ট করব, পয়েন্টের ও পাশেরগুলো 3টা 3টা করে সিলেক্ট করব। কিন্তু সিলেক্ট করে যাব কোন দিকে? এদিকে সিলেক্ট করে যাব, আর পয়েন্টের ওই পাশেগুলোকে এদিক থেকে সিলেক্ট, মানে বাম থেকে ডান দিকে, এখানে কি ডান থেকে বাম দিকে সিলেক্ট করব। এটা যেন মাথায় থাকে, ওই যে নাম্বারিং এর মতোই। এখন আসো এগুলো থেকে মানটা বের করি, আমরা মান বের করি। তাহলে আমরা আবারও সেই 1 2 4 এটা দিয়ে আমরা মান বের করব। তাহলে প্রথমে আমরা এই 101টাকে এখানে বসিয়ে দিই। 101 কার কার উপর 1 আছে? 4 আর 1, তাহলে এটা মান কত? 5। আবারও কত? 101 101, তাহলে আবারও কত? 5। তারপরে কত? 110 110 110 মানে কি? কার কার উপর 1 আছে? 4 আর 2 এর উপর 1 আছে, তাহলে কত হবে? 6। আবারও কি? 110 মানে কি? 6। এখানে হচ্ছে পয়েন্টটা।
তাহলে এটা উত্তরটা কি হবে 101101.110011। ওই অতিরিক্ত শূন্যটা আর দেওয়ার প্রয়োজন নাই। এই বাইনারিটার অক্টাল হলো 55.66। এটা হলো কি ওই বাইনারিটার অক্টাল। মাথায় ঢুকছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, হেক্সাডেসিমেল করি। চলো আমরা বাইনারি থেকে কি করব, হেক্সাডেসিমেল করব। হেক্সাডেসিমেল, হ্যাঁ ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটরে পূর্ণ সংখ্যাটাকে শুধু রূপান্তর করা যায়, ভগ্নাংশটাকে করা যায় না। ব্যাপারটা কি বুঝছো? তবে এটার শর্টকাট তো আসলে দরকারই পড়ে না, এটা নিজেই শর্টকাট। এই রূপান্তরটা নিজেই তো শর্টকাট। তারপর দেখো তো আমরা এখন হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করি আমরা কি করব, 101101, আমরা পুরাটাকে আবার লিখতেছি 11011। এখন আমরা হেক্সাডেসিমেলে যেহেতু রূপান্তর করবো, আমরা কি জানি বাইনারির 4টা বিট মিলে কি হয় হেক্সাডেসিমেলের একটা বিট। তো আমরা কয়টা করে সিলেক্ট করব, 4টা। পয়েন্টের এই পাশেগুলো এদিকে সিলেক্ট করে যাব, পয়েন্টের ওই পাশেগুলো এদিকে সিলেক্ট করে যাব। তো এদিকে 4টা সিলেক্ট করি, 4টা। এখানে আছে কয়টা, 2টা। তাহলে 4টা বানানোর জন্য কি করতে হবে, অতিরিক্ত 2টা শূন্য অ্যাড করতে হবে। এদিকে সিলেক্ট করবো কয়টা, 4টা। আর 4টা বানানোর জন্য কয়টা শূন্য অ্যাড করতে হবে, 3টা শূন্য অ্যাড করতে হবে। এটা কি তোমার মগজে ঢুকছে? আচ্ছা, এখন সবগুলোর মান বের করে ফেলি। তো এখানে কি ইউজ করবো আমরা, 1 2 4 8। এখান থেকে তুমি মানগুলো নিয়ে বসাও, 0010 0010 যদি বসাও, কার কার উপরে 1 আছে, শুধু 2 এর উপরে 1 আছে, সুতরাং এটা মান কত, 2। তারপরে হচ্ছে 11 কত, 1101 1101 কত হয়, 8 আর 4 12, 12 আর 1 কত, 13, 13 মানে কত, 13 মানে সি না বাচ্চা, 13 মানে ডি। আচ্ছা, আবারও কি বাচ্চু, 1101, আবারও কি 1101, এখানে তো 1101, এটাও কি ডি। তারপরটা কত, 1000। এই 100 কার উপরে 1 হয়, 8 এর উপরে, তাহলে এটা কত হবে 8, আর পয়েন্টটা কি এই জায়গায় আছে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, এখানে যে পয়েন্টটা দিচ্ছি এটা কিন্তু দেওয়া জরুরি না, এটা দেওয়া জরুরি না, তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো অ্যান্সারটা লেখার সময় আমরা অতিরিক্ত শূন্যগুলো আর লিখবো না, 101101.11011। এই যে বাইনারি, এটার হেক্সাডেসিমাল কত হচ্ছে 2D.D8। এই হচ্ছে আমার হেক্সাডেসিমাল। তুমি কি এটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আচ্ছা, এখন আসো আমাদের লাস্ট ফিনিশিং একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ঠিক আছে। আবার এই হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করতে বলে। তো এক্ষেত্রে সরাসরি কোনো নিয়ম নেই, তুমি দুইটা ওয়েতে করতে পারো। অক্টাল থেকে তুমি বাইনারিতে যেতে পারো, তুমি যদি বাইনারি প্রেমিক হয়ে থাকো, অক্টাল থেকে বাইনারি যাবা, সেই বাইনারি থেকে তুমি কি করবা, হেক্সাডেসিমাল। আর তুমি যদি ডেসিমেল লাভার হয়ে থাকো, তাহলে তুমি কি করবা, অক্টাল থেকে ডেসিমেল করবা, তারপর সেই ডেসিমেল থেকে আবার হেক্সাডেসিমাল যাবা। ক্লিয়ার? আর তুমি যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে চাও, তাহলে সেখানেও তুমি সেম কাহিনী করতে পারো। তুমি যদি বাইনারি লাভার হয়ে থাকো, তাহলে কি করবা, হ্যাঁ বাইনারি করবা, তারপর সেই বাইনারি থেকে আবার কি করবা, অক্টাল। আর তুমি যদি কি হয়ে থাকো, ডেসিমেল লাভার, তাহলে কি করবা তুমি, ডেসিমেল হেক্সাডেসিমাল থেকে কি করবা, ডেসিমেল করবা, আবার ডেসিমেল থেকে অক্টাল করবা। ঠিক আছে, বুঝতে কি পারছো? তো এইভাবে তুমি করে নিবা, এটা আর আমি করে দিচ্ছি না। এই ছিল হচ্ছে আমাদের রূপান্তরের কাহিনী। এখন আমরা যোগ বিয়োগ শিখবো। তুমি কি যোগ বিয়োগ পারো? তুমি ছোটবেলায় যে যোগ বিয়োগ শিখেছিলে না, এখনো তাই। তো প্রথমে আমরা যোগ নিয়ে কাজ করি, প্রথমে আমরা যোগ নিয়ে কাজ করব, তারপরে আমরা বিয়োগ নিয়ে কাজ করব। তুমি ছোটবেলা থেকে যে যোগ করে আসছো, এখন আমরা সেই যোগটাই করব। ধরো আমরা ছোটবেলা থেকে ডেসিমেল সংখ্যার যোগ করেছি, তাই না? এখন আমি ধরো 47 এর সাথে ধরো 35 সংখ্যাটাকে যোগ করব। 47 এর সাথে কত যোগ করতেছি, 35। তো 7 আর 5 কত হয়, 12। 7 আর 5 12, কিন্তু আমরা এখানে 12 না লিখি কত লিখি, 2। কেন 2 লিখি আমরা কিন্তু জানি না, আমরা 12 আছে, আমরা 2 লিখছি হাতের 1। ঠিক আছে, আমাদের হাতের একটা এটা মুখস্থের মতো, 12 2 হাতের 1। তো হাতের একটা পয়েন্টের সাথে যুক্ত করি, কত হয় 4, 4 আর 4 কত 8। এখানে আবার আমাদের কোনো হাতের নাই। তো এই যে এখানে আমাদের এই যে 82টা আমরা পাইলাম, এখানে আমি 12 না লিখে 12-র 2টা কিভাবে পাইলাম? তো এটার বেস কত ছিল বাচ্চো, 10। তো নিয়মটা হচ্ছে তুমি 2টা নিয়ম ফলো করতে পারো, যেটা ইচ্ছা সেটা। আমি 2টার কথাই তোমাকে বলছি। আমাদের বেস ছিল 10,
এবং শর্ত হচ্ছে কি জানো, শর্ত হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল, দুটি বা দুই বা ততোধিক, হ্যাঁ, দুই বা ততোধিক অঙ্কের যোগফল, দুই বা ততোধিক অঙ্কের যোগফল, দুই বা ততোধিক অঙ্কের যোগফল যদি বেজের সমান, যদি কার সমান হয় বাচ্চো, যদি বেজের সমান বা বেশি হয়, বা বেশি হয়। মূল কথাটা কি বুঝছো, মূল শর্তটা কি, যদি দুই বা ততোধিক অঙ্কের যোগফল কার সমান হয়, বেজের সমান বা বেজ থেকে বেশি হয়, তাহলে তাহলে কি হবে, তাহলে কি করতে হবে বাবুন, যদি দুই বা ততোধিক অঙ্কের যোগফল বেজের সমান বা বেজ থেকে বেশি হয়, তাহলে তাহলে আমরা এখানে দুইটা কাজ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, ওই যে আহ, যোগফলটিকে বেজ দ্বারা ভাগ করতে পারি, যোগফলটিকে কি করতে পারি, তাহলে আমরা এই যে যে যোগফলটা আসবে, যোগফল, যে যোগফলটা আসবে তাকে আমরা কি দ্বারা ভাগ করব বাবুন, বেজ দ্বারা ভাগ করব। বেজ দ্বারা ভাগ করলে আমরা কয়টা জিনিস পাবো, এটাকে এভাবে না লিখি, এভাবে লিখি, আমরা যোগফলটাকে কি দ্বারা ভাগ করব, বেজ দ্বারা ভাগ করব। বেজ দ্বারা ভাগ করলে দুইটা জিনিস পাবো, এদিকে পাবো হচ্ছে ভাগফল, তাই না, পাবো এখানে ভাগফল পাবো, আর এখানে কি পাবো, ভাগশেষ, ভাগশেষ পাবো। তাহলে মনে রাখবা, আমি যে যখন, শর্তটা কি, যদি যোগফলটা যদি কি হয়, এই যে যোগফলটা কার সমান হয়, বেজের সমান বা বেজ থেকে যদি বেশি হয়, তাহলে ওই যোগফলটাকে বেজ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যেটা তোমার ভাগফল আসবে সেটা হবে হাতের, ভাগফলটা কিসে যাবে, হাতের, আর এই ভাগশেষটা হবে উত্তর, ভাগশেষটা কিসে বসবে, উত্তর হিসেবে বসবে। তো তোমাকে একটা উদাহরণ দেওয়া যাক। তো এই যে এখানে খেয়াল করো, 7 আর 5 কত হয়েছিল, 7 আর 5 যোগ করে হয়েছিল 12, তাহলে এটা কি বেজের চাইতে বেশি না, যেহেতু এটা বেজের চাইতে বেশি, তাহলে এটাকে আমরা কি দ্বারা ভাগ করব, বেজ দ্বারা ভাগ করব, দশকে 10, কত থাকতেছে পাচ্ছ 2, এই যে 2 যেটা, এটা হচ্ছে আমাদের উত্তর, আর এই 1 যেটা, এটা কি আমাদের হাতের, তাহলে এখানে আমি উত্তর হিসেবে বসাচ্ছি কত 2, আর হাতের রাখতেছি কত 1। ব্যাপারটা কি বুঝছো, তো তুমি একটা সংখ্যাকে, দুটি অঙ্কের যোগফল, দুই বা ততোধিক অঙ্কের যোগফল যদি বেজের সমান বা বেজ থেকে বেশি হয়, তাহলে সেই যোগফলটাকে বেজ দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে যেটা ভাগফল আসবে সেটা হবে হাতের, আর যেটা উত্তর আসবে, যেটা ভাগশেষ আসবে সেটা কি হবে, উত্তর। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম আছে, আরেকটা নিয়ম কি পাচ্ছ, যদি এই যে সেম শর্ত যদি হয়, যদি এই কাহিনী হয়, তাহলে তাহলে আমরা আরেকটা নিয়ম দেখতেছি, তাহলে আমরা কি করব, তাহলে আমরা বাবুন এই যে যোগফল থেকে, তাহলে আমরা কি করব, যোগফল থেকে বেসটাকে বাদ দিব, যোগফল থেকে কাকে বাদ দিব, বেসটাকে বাদ দিব, বেসটাকে বাদ দিয়ে আমরা যে উত্তরটা পাবো, যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে আমরা উত্তর হিসেবে বসাবো। আমরা যে এখানে এই যে যোগ, যেটা যোগফল থেকে বেসটাকে বাদ দিয়ে আমরা যে উত্তরটা পাবো না, অর্থাৎ যে বিয়োগফলটা পাবো, যে উত্তরটা পাবো, সেটাকে আমরা কি হিসেবে বসাবো, উত্তর হিসেবে বসাবো। আর যতবার বিয়োগ করব আমি, যতবার বিয়োগ হাতের তত, যতবার বিয়োগ হাতের কত পাচ্ছ, হাতের তত, যতবার বিয়োগ হাতের তত। দেখো মাত্র যে ম্যাথটা আমরা সেম ওইটা দেখি, আবার ওইটা দেখি এই নিয়ম দিয়ে, আমাদের কত বাবুন, যোগফল হয়েছে কত 12, কারণ 12 কি বেস থেকে বড় না, যেহেতু বেস থেকে বড় তো ওখান থেকে আমরা কাকে বাদ দিব, বেসকে বাদ দিব, বেসকে বাদ দিয়ে কত পাচ্ছি 2, যেহেতু 2 পাচ্ছি, 2টাকে আমরা উত্তর হিসেবে বসাবো, আর আমরা একবার বিয়োগ করছি না, তো হাতের কত হবে 1। ধরো যদি 22 হতো, 22 থেকে 10 বাদ দিলে কত থাকে 12, আবার 12 থেকে 10 বাদ দিলে কত থাকে 2, ঠিক আছে। তাহলে এইখানে খেয়াল করো, এখানে আমি কয়বার বাদ দিচ্ছি, 2 বার, তখন আমার হাতের কত হইতো 2, যতবার বাদ দিব হাতের তত। আমার কথা কি বুঝছো, তাহলে আমরা এই নিয়মটা কি বুঝছো, যে যদি যোগ, শর্ত তো একটাই, যে দুই বা ততোধিক অঙ্কের যোগফলটা যদি বেজের চাইতে বড় হয়ে যায়, বেজের থেকে বড় হয়ে যায়, তাহলে ওই যোগফল থেকে বেজটাকে বাদ দিব, বাদ দিয়ে যেটা উত্তর আসবে সেটাই হবে উত্তর, আর যতবার বাদ দিব হাতের তত। তাহলে এখানে আমাদের
উত্তর হবে 2, আর যেহেতু একবার বাদ দিয়েছি তাহলে হাতের কত থাকবে 1। এটা কি ক্লিয়ার? এটা ছিল হচ্ছে আমার যোগের নিয়ম। এটা কিসের নিয়ম ছিল? যোগের নিয়ম। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আরেকটা আমরা প্র্যাকটিস করি। একটা আমরা তোমার হচ্ছে গিয়ে এয়ার প্র্যাকটিস করি। আচ্ছা, হেক্সাডেসিমাল করবো না বাইনারি? বাইনারি করি। হ্যাঁ, আচ্ছা হেক্সাতে করি। তো আরেকটা 6 এফ ডি, তারপর তোমার হচ্ছে গিয়ে 9 ই পি যোগ করছি। ডি মানে কত রে? 13। 13 আর 11 কত? 24। 24 কি 16 সাথে বড় না? তো 16 বাদ যাবে, কত হবে? 8। এখানে বসবে 8। একবার বাদ দিয়েছি না, হাতের 1। ই মানে কত? 14। 14 এক কত? 15। 15 সাথে আরো 15 যোগ হলে কত হয়? 30। 30 থেকে 16 বাদ কত থাকতেছে? 14। 14 মানে কি রে? ই। কিন্তু একবার বাদ দিয়েছি, হাতের কত? 1। হাতের একটা পরে যুক্ত হবে, কত হবে? 10। 10 আর 6 কত? 16। বেজের সমান। তার বেজের সমান হইলেও বাদ দিতে হবে। কত থাকতেছে পাবুন? 0। আর যেহেতু একবার বাদ দিয়েছি, হাতের কত? 1। একবার বাদ দিয়েছি, হাতের কত? 1। ব্যাপারটা কি বুঝছো? ও সরি, আর এইখানে কিন্তু এই যে এখানে যে 10 হয়েছিল না, 7 আর 3 কত? 10। 10 মানে কত? 10 মানে কিন্তু এ। 10 মানে কি? এ। কারণ এইখানে খেয়াল করো, এই যে 10টা, এই 10টা আমাদের হাতের সহ পাচ্ছি। এখানে 10ই হবে, বাট এইখানে 7 আর 3 যখন 10 হয়েছিল, 10 মানে কি? এ। ঠিক আছে? তো এখানে কিন্তু আমার কি বসবে? এই বসবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি বুঝছো? তো আমরা আরেকটা যদি দেখি, তোমাকে দেখাই, তোমাকে আমার হচ্ছে গিয়ে বি 4 সি ডি 2 3 কত হয়? সি মানে কত বাবুন? সি মানে হচ্ছে 12। আর 3 হলো, তাহলে সি 12 আর 3 যুক্ত হলে কত হয়? 15। 15 কি বেশি থেকে কম না? তাহলে 15 মানে কি? এফ। আবার 4 আর সরি 4 আর 2 মানে কত? 6। দেখো 12 আর 3 15, এফ বসে যাচ্ছে। 6 আর 2 কত? সরি 4 আর 2 কত? 6। 6 বসে যাচ্ছে। বি মানে কত? 11। ডি মানে কত? 13। 11 আর 13 কত? 24। 24 থেকে যেহেতু 24 বেজে যেতে বড়, এখন আমরা বাদ দিব। শুধুমাত্র বেজে যেতে বড় বা বেজের সমান হলেই বাদ যাবে, তাই না? কত হবে? 8। 8 আর হাতের 1 বসে যাবে। ঠিক আছে? তো আশা করি যোগগুলো পারবা। এখন আমি একটু বাইনারির যোগ দেখাইনি। বাইনারি যোগের ক্ষেত্রে চাইলে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। ঠিক আছে? সাধারণত বাইনারি যোগগুলো তোমার বোর্ডে কখনো 2টার বেশি আসে না। তো 2টার ক্ষেত্রে মনে রাখবা 0 আর 1 যোগ করলে তো 1। 1 আর 0 যোগ করলে কি? 1। কোনো শর্টকাট নাই। 0 আর 0 যোগ করলে কি? 0। সিম্পল জিনিস। 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে দেখো, 1 আর 1 যোগ করলে 2 হয়। এটা বেজের সমান হয়ে গেছে না? কারণ বাইনারিতে বেজ কত? 2। যেহেতু বেজের সমান হয়ে গেছে, তাহলে আমরা যদি বিয়োগের নিয়মে যাই, তাহলে এখান থেকে আমরা বেজ বাদ দিব, কত থাকবে? 0। আর একবার বাদ দিয়েছি, হাতে কত? 1। আর আমরা যদি ভাগের নিয়মে যাই, 2 যোগফলটাকে বেজ 2 দ্বারা ভাগ করতেছি। 2 কে 2। তাহলে এটা হবে কি? হাতের, আর এটা হবে কি? উত্তর। তার মানে আমি যখন 1 আর 1 যোগ করতেছি 2 পাচ্ছি না, 2 যদি পাই তাহলে যোগফল কত হবে? মানে উত্তর কত হবে? 0। আর হাতের কত থাকবে? 1। আর যদি 3টা 1 যোগ করি তাহলে কি হবে বাবুন? 3টা 1 যোগ করলে কি হয় না? 3 কে যদি 2 দ্বারা ভাগ করি, 2 কে 2 1, তাহলে এই একটা কি হবে? সরি, হ্যাঁ, 2 কে 2 1, তাহলে এই একটা হবে হচ্ছে তোমার ভাগফলটা কি হয়? ভাগশেষটা কি হয়? উত্তর। এই 1 হবে উত্তর, আর এই 1 হবে কি? হাতের। আমরা যদি বিয়োগ করে করি, 3 - 2 সমান কত হচ্ছে? 1। যেহেতু একবার বাদ দিচ্ছি, হাতের 1, আর যেহেতু এখানে উত্তর 1 আসতেছে, উত্তর 1 বসাবো। তো 3টা 1 যোগ করলে উত্তর কত? 1। আর হাতের কত? 1। তো এখানে তুমি জাস্ট মুখস্থ রাখবা বা মনে রাখবা, 2টা 1 যোগ করলে উত্তর 0, হাতের 1। 3টা 1 যোগ করলে উত্তরও 1, হাতেরও 1। এখন সেটা অ্যাপ্লাই করো। হ্যাঁ, উত্তরও 1, হাতেরও 1। তখন হ্যাঁ, এখানে 1 1 হবে। তবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সেটাকে কিসে নিয়ে যাব? হাতে নিয়ে যাব। কিসে নিয়ে যাব? হাতে নিয়ে যাব। এখানে তো হচ্ছে 1 0 হয়। বাট আমরা এই 1 টাকে কোথায় নিয়ে যাচ্ছি এখন? হাতের। 0 1 আর 1 কত হয়? 0। হাতের 1। 0 আর 1 মানে কি? 1। আবার 1 আর 1 মানে কি? 1 আর 1 মানে কি? 0, হাতের 1। ওই যে 10 হয়, 10 এর শূন্যটা মানে 0, আর হচ্ছে হাতের 1। আবার 3টা 1 যদি হয় বাচ্চো,
সরি 1 আর 1 0 হাতের 1 আবার 1 আর 1 0 হাতের 1 এখানে তিনটা 1 হয়ে গেছে না রে তিনটা 1 এ 1 হাতের 1 দুইটা 1 এ 0 হাতের 1 দুইটা 1 এ 0 হাতের 1 তিনটা 1 এ 1 হাতের 1 পারবা না আচ্ছা তো এটা ছিল বাইনারির যোগ আমরা একটু বিয়োগে যাই বিয়োগের ক্ষেত্রে পাচ্ছ বিয়োগের ক্ষেত্রে নিয়মটা কি ধরো আমরা ছোটবেলা থেকে যে বিয়োগ করে আসছি আমরা যদি ডেসিমালের একটা বিয়োগ দেখি তো 6 5 7 6 5 3 4 7 6 এটা বিয়োগ করতেছি তো বিয়োগের ক্ষেত্রে মনে রাখবা উপরের অঙ্কটা যদি ছোট হয়ে যায় উপরের অঙ্কটা যদি কি হয় ছোট হয় তাহলে আমরা মনে মনে কি করি তার বাম পাশে আমরা তো এটা ডেসিমালে করতেছি আমরা এটা যদি স্বাভাবিক নিয়মে করি তাহলে কি হবে আমরা বাম পাশে মনে মনে 1 ধরে নিই তাহলে কত হয় এটা 13 13 থেকে 6 গেলে কত থাকে 7 হাতে রেখে এখানে নিই আমরা কত হয় এটা 8 আর এটা আবার এটার বাম পাশে আবার মনে মনে 1 ধরে 15 15 থেকে 8 গেলে কত থাকে 7 আবার হাতে রেখে এখানে 5 6 থেকে 5 গেলে 1 আমরা এটা করি না আমরা যে মনে মনে 1 ধরে নিই এই মনে মনের একটা আসলে আসে কোথা থেকে মনে মনের একটা আসে কোথা থেকে তো এটার ক্ষেত্রে নিয়মটা মনে রাখবা যে উপরের বেসটা উপরের সংখ্যাটা বা উপরের অঙ্কটা যদি নিচের অঙ্কের চাইতে ছোট হয়ে যায় শর্তটা কি উপরের অঙ্কটি নিচের অঙ্কের চাইতে ছোট হলে তুমি এখন পেজ খোলার চিন্তা ভাবনা করলে তোমার ইন্টার পাস করা লাগবে না উপরের অঙ্কটি নিচের অঙ্কের চাইতে পাচ্ছ নিচের অঙ্কের চাইতে কি হলে ছোট হলে উপরের অঙ্কটি নিচের অঙ্কের চাইতে ছোট হলে ঠিক আছে এই উপরের অঙ্কটা যদি নিচের অঙ্কের চাইতে কি হয় ছোট হয় তাহলেই কেবল তখনই ওটা তাহলে উপরের অঙ্কটি নিচের অঙ্কের চাইতে ছোট হলে তাহলে আমরা কি করব উপরের অঙ্কের সাথে তাহলে আমরা উপরের অঙ্কের সাথে উপরের অঙ্কের সাথে কত যোগ করবো উপরের অঙ্কের সাথে বেজ যুক্ত করব উপরের অঙ্কের সাথে কাকে যুক্ত করব বেজ যুক্ত করব আর নিচের অঙ্কের সাথে কি যুক্ত হবে জানো হাতের 1 এবং নিচের অঙ্কের সাথে হাতের 1 যুক্ত হবে হাতের 1 যুক্ত হবে কথা কি বুঝছো আমরা কি করব যদি উপরের অঙ্কটা যদি ছোট হয়ে যায় উপরের অঙ্কটা যদি কি হয় ছোট হয় তাহলেই উপরের অঙ্কের সাথে বেজ যুক্ত করব আর যখনই উপরের অঙ্কের সাথে বেজ যোগ করব তখন নিচের অঙ্কের সাথে হাতের 1 যুক্ত করতে হবে ঠিক আছে এই যে এখানে দেখো এখানে যে আমরা দেখি উপরের অঙ্কটা ছোট না নিচের অঙ্কটা বড় না তাহলে উপরের অঙ্কের সাথে আমাদের কত যোগ করতে হইতেছে 10 এই যে 10 যোগ করার কারণেই কিন্তু কত হয় 13 হয় যেটা আমরা মনে মনে বাম পাশে 1 ধরে 13 বানাইতাম আর যখনই এখানে তুমি বেস যোগ করবা তখনই কোনাকুনি নিচেরটার সাথে কি যুক্ত করতে হবে কোনাকুনি এটা কিন্তু কোনাকুনি নিচেরটার সাথে কোনটার সাথে কোনাকুনি হ্যাঁ কোনাকুনি 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 নিচেরটার সাথে কিন্তু 1 যোগ করতে হবে উপরে না কোনাকুনি নিচেরটার সাথে হাতের 1 যোগ করতে হবে তো দেখো 10 আর 3 কত 13 13 থেকে 6 গেলে কত 7 আর এই যে এখানে হাতের 1 যুক্ত হবে কত হয়েছে 8 এটা আবার বড় হয়ে গেছে তাহলে এর সাথে আবার আমরা কত যোগ করব বেজ 10 আর 5 কত 15 15 থেকে 8 গেলে কত থাকে 7 আর যেহেতু এখানে বেজ যোগ করছো অবশ্যই হাতের 1 এখানে যুক্ত করতে হবে কোনাকুনি নিচেরটার সাথে হাতের 1 যুক্ত হবে তাহলে কত হবে 5 6 থেকে 5 গেলে কত 1 এটা ছিল ডেসিমেলে সেম ম্যাথটাই আমি তোমাকে বলি যে এটা তুমি আমাকে অক্টালে করে দেখাও 6 5 3 এটা হচ্ছে 4 7 6 দেখো এটা আমি অক্টালে করছি এখন এটার বেস কত এখন 8 তাহলে যেহেতু এটা ছোট এর সাথে কত যুক্ত হবে 8 উপরেরটার সাথে আমরা কি যুক্ত করব 8 যদি সেটা কি হয় ছোট হয় 3 আর 8 কত 11 11 থেকে 6 গেলে কত থাকে 5 আর যেহেতু এখানে বেস যোগ করছো অবশ্যই এখানে কি যোগ করতে হবে 1 তাহলে 7 আর 1 কত 8 তখন এটা আবার ছোট হয়ে গেছে না 8 8 5 13 13 থেকে 8 গেলে কত থাকবে 5 যেহেতু এখানে বেস যোগ করছো অবশ্যই এর সাথে কি যোগ করতে হবে 1 যোগ করতে হবে
এখানে কত হবে 1 155। ব্যাপারটা কি বুঝছো? তো ফ্যাক্ট হচ্ছে যখনই আমরা কি করব, এই যে এই ধরনের ম্যাথগুলোতে বিয়োগের ক্ষেত্রে উপরের অঙ্কটা যদি ছোট হয়ে যায় তাহলে তার সাথে কত যোগ করতে হবে, বেজ। আর বেজ যোগ করলে কোনাকুনি নিচেরটার সাথে কত যোগ করতে হবে, 1। মনে থাকবে এটা নিয়ম এটাই। তো এখন আমরা একটু বাইনারির জন্য এই নিয়মটা দেখি। 1 0 0 1 0 0 1 1 1 1, এই যে এটা আমরা করবো এখন। হ্যাঁ, তো এটাকে একটু বড় করে নিই। আচ্ছা দেখো, 0 আর 1, উপরের অঙ্কটা কি ছোট না রে বাচ্চো? উপরের অঙ্কটা ছোট হওয়া মানে কি, তার সাথে আমরা বেজ যোগ করবো। এটা তো বাইনারি, বাইনারি বেজ কত 2। উপরের অঙ্কটা ছোট হওয়া মানে তার সাথে কত যোগ করবো, বেজ যোগ করবো। তোমরা অবশ্যই বেজটা মনে মনে যোগ করবা, আমি যেরকম লিখতেছি তোমরা কিন্তু আবার লিখবা না। তো এটা যেহেতু ছোট, এর সাথে বেজ যোগ করবে। বেজ কত 2। আচ্ছা 2, তো 2 থেকে 1 গেলে কত থাকবে রে 1। যেহেতু এখানে বেজ যোগ করছো অবশ্যই এখানে 1 হাতের 1 যোগ করতেই হবে। তো এটা আবার কত হয়ে গেছে, 2 হয়ে গেছে না? এটা আবার ছোট হয়ে গেছে না? যেহেতু এটা ছোট হয়ে গেছে এর সাথে কি যুক্ত করতে হবে, বেজ। তা দেখো তো 1 আর 2 কত 3, 3 থেকে 2 গেলে কত 1। এখানে বেজ যোগ করছো মানে অবশ্যই এর সাথে কি যোগ করতে হবে, হাতের 1। এটা হয়ে গেছে 2, এটা হলো 0, তাহলে এর সাথে আবার কি যোগ করতে হবে, বেজ যোগ করতে হবে। 0 আর 2 কত 2, 2 থেকে 2 গেলে কত থাকে 0। তুমি বেজ যোগ করছো মানে কি এখানে 1 যোগ করতেই হবে। 1 আর 1 2, এটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাওয়া মানে কি বেজ যোগ করো। তো 3, 3 থেকে 2 গেলে কত 1, হাতের 1 এখানে 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তাহলে উত্তর কত আসছে 1011। বিয়োগের ব্যাপারটা কি বুঝছো? যখনই উপরের অঙ্কটা ছোট হয়ে যাবে তার সাথে কি যুক্ত হবে, বেজ যুক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন চলো আমরা হেক্সাডেসিমাল পারবা না, ওই যে 16 যোগ করতে হবে, 16 যোগ করে করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা করব হচ্ছে বাবুন পরিপূরক। আগেরটা বুঝছো না? পরিপূরক। তো পরিপূরক করার জন্য 4টা স্টেপ ফলো করবা। কয়টা স্টেপ? 4টা স্টেপ। ওরা যে সংখ্যা পদ্ধতি দিয়ে দিক না কেন সেটাকে বাইনারি করতে হবে। আমরা 4টা স্টেপ ফলো করব, ঠিক আছে? স্টেপ নাম্বার 1, ওরা যে সংখ্যা পদ্ধতি দিয়ে দিক সেটাকে কি করতে হবে, বাইনারি করতে হবে। বাইনারি করা, ঠিক আছে? স্টেপ নাম্বার 2, 2 নাম্বার স্টেপ হচ্ছে ওই বাইনারি সংখ্যাটাকে উপযুক্ত রেজিস্টারে রাখতে হবে। কোথায় রাখতে হবে, উপযুক্ত রেজিস্টারে রাখতে হবে। উপযুক্ত রেজিস্টারে রাখা। আর স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3টা হচ্ছে আমরা যেটা ছোট এই দুইটা সংখ্যার মধ্যে, আমরা তো দুইটা সংখ্যার মধ্যে তোমার হচ্ছে গিয়ে পরিপূরক করব। পরিপূরক করা মানেটা কি, পরিপূরক করা মানেটা হচ্ছে, আচ্ছা দেখো তোমাকে এটা আমি স্টেপগুলো লিখি তারপরে পরিপূরকের আসল উদ্দেশ্যটা বোঝাচ্ছি। যেটা ছোট সংখ্যা অপেক্ষাকৃত ছোট সংখ্যাটিকে কি করতে হবে, ছোট সংখ্যাটিকে পরিপূরক করতে হবে। ছোট সংখ্যাটিকে পরিপূরক করা, পরিপূরক করা, ঠিক আছে? আর 4 নাম্বার স্টেপ হচ্ছে বড় সংখ্যার সাথে পরিপূরককৃত সংখ্যাটাকে যোগ করা। বড় সংখ্যা যোগ পরিপূরককৃত সংখ্যা, পরিপূরককৃত সংখ্যা। বড় সংখ্যার সাথে কাকে যোগ করছি আমরা, পরিপূরককৃত সংখ্যাটিকে যোগ করছি। ক্লিয়ার? তো এই যে আমাদের এই 4টা স্টেপ মনে থাকলেই পরিপূরকের ম্যাথগুলো আমরা পারবো। বাইনারি করতে হবে, সে তারা যাই দিয়ে দিক, দেখে উপযুক্ত রেজিস্টার নিতে হবে, 8 বিটের রেজিস্টার বা 16 বিটের রেজিস্টার যেটা প্রয়োজন। তারপর তোমার ছোট সংখ্যাটিকে কি করতে হবে, পরিপূরক করা, আর বড় সংখ্যার সাথে পরিপূরকৃত সংখ্যাটিকে কি করতে হবে, যোগ করতে হবে। এটা হচ্ছে লাস্ট স্টেপ। তো পরিপূরক কেন করতে হয়, আমাদের যে কম্পিউটার সে হচ্ছে একটা বলদ। কম্পিউটার কি বলছো, বলদ। সে না তোমার হচ্ছে গিয়ে শুধুমাত্র যোগ করতে পারে, সে গুণ, সে বিয়োগ, সে ভাগ কিছু পারে না। সে শুধু কি করতে পারে, যোগ করতে পারে। কিন্তু সে যোগটাকেই এমনভাবে পারে, যোগে সে এত এক্সপার্ট, সে যোগের মাধ্যমে বিয়োগ করতে পারে, যোগের মাধ্যমে ভাগ করতে পারে, যোগের মাধ্যমে গুণ করতে পারে। অর্থাৎ সে যোগের মাধ্যমেই সব কাজ করতে পারে। সে যোগের মাধ্যমে বিয়োগটা করে কিভাবে, সে যোগের মাধ্যমে বিয়োগ করেই কি করে, পার্থক্য করে। এখন খেয়াল করো সে বিয়োগটা করে কিভাবে। ধরো আমি তোমার একটা সংখ্যা নিলাম হচ্ছে 25। 25 একটা সংখ্যার সাথে ধরো আমি যোগ করলাম হচ্ছে 12, তাহলে কত হবে বাবুন, 36। এটা কিন্তু যোগ। আবার 25 একটা সংখ্যার সাথে আমি -12 যোগ করলাম, যোগ কিন্তু করতেছি, -12 যোগ করতেছি, কিন্তু উত্তর কি আসবে 13।
করেছি কিন্তু আমি ঠিকই যোগ, বাট উত্তর আসছে কি পার্থক্য, তাদের বিয়োগফল আসছে। তো এই কনসেপ্টটাই ওখানে ইউজ হয় যে আমরা কি করি, আমরা কিন্তু যোগের মাধ্যমে পার্থক্য বের করি। এটা কি পাচ্ছ, যোগের মাধ্যমে কি বেরোইছে, পার্থক্য বেরোইছে। তো তুমি যদি যোগের মাধ্যমে পার্থক্য বের করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, পরিপূরক করতে হবে। আর পরিপূরক কি করে, পরিপূরক হচ্ছে একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক বানায়, একটা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক বানায়। কিন্তু সে এই যে ধনাত্মককে ঋণাত্মক বানায়, এটার কাজটা আসলে কি, মানে কেন প্রয়োজন পড়ে? নর্মালি কম্পিউটার কি এই 15 কে 25 কে বুঝে রে? কম্পিউটার কি 12 কে বুঝে? কম্পিউটার 25 কেও বুঝে না, কম্পিউটার 12 কেও বুঝে না। এগুলাকে কি করতে হয়, বাইনারি করতে হয়। কম্পিউটার এগুলার বাইনারি বুঝে। তো আমি 25 এর বাইনারি করতে পারবো, 12 বাইনারি করতে পারবো, কিন্তু মাইনাস 12 বাইনারি করা যায় না। কত বাইনারি করা যায়? হ্যাঁ, প্লাস 12 বাইনারি করা যায়। এখন এই যে প্লাস 12 যে বাইনারি, সেটাকে মাইনাস 12 বাইনারি বানানোর জন্যই পরিপূরক করতে হয়। কথা কি বুঝছো? তো আমরা কি বলেছিলাম, আমরা যখন একটা সংখ্যা বড় সংখ্যার সাথে ছোট সংখ্যাটাকে যোগ করব, তো পরিপূরক কারে করব, এই ছোটটাকে। কেন ছোটটাকে পরিপূরক করে আমরা কি বানাবো, মাইনাস। ছোটটাকে পরিপূরক করে কি বানাবো, মাইনাস, তারপর যোগ করে দিয়ে উত্তর পেয়ে যাব। ভাবুন, এরকম তো সুযোগই নেই। তোমাকে অলওয়েজ তারা দুটি সংখ্যা দিবে, বলবে তাদের পার্থক্য পরিপূরকের সাহায্যে বের করো, তাদের পার্থক্য পরিপূরকের সাহায্যে বের করো। বুঝছো? এন্ড তুমি যখন তাদের পার্থক্য পরিপূরকের সাহায্যে বের করবা, তখন আমরা ছোটটাকেই, তুমি যদি একটা সুন্দর পজিটিভ মান চাও, ছোটটাকে কি করতে হবে, পরিপূরক করতে হবে, মাইনাস বানাতে হবে। তো যাকে মাইনাস বানাতে হবে তাকে কি করতে হবে, পরিপূরক করতে হবে। ঠিক আছে? তো ধরো আমরা একটা ম্যাথ করি, তো এটা কি বুঝছো, যেটা ছোট সেটাকে কেন পরিপূরক করতে হবে? আর পরিপূরকের নিয়মটা আমরা করার সময় দেখাচ্ছি, একটা এক্সাম্পল করাই। ধরো একটা প্রশ্ন, আমরা ধরো আবির, আবির একটা ছেলে, সে, তার বয়স হলো তোমার 29। বুঝছো? আচ্ছা, তার বয়স হলো 19। তার দাবি মানা হলো তার বয়স হলো কত বছর, 19 হেক্সাডেসিমেলে। আচ্ছা, যাই হোক, 19 হয় নাই। এন্ড সে, আবির, আবির তার বউ হচ্ছে, আবিরের বউ হচ্ছে আবিরা। সে একটা মেয়েকে বিয়ে করবে, তার নাম হচ্ছে আবিরা। তো আবিরার বয়স হচ্ছে 26। বুঝছো? তো আবিরা সেটা কি হলো বলছো, তার বয়স হলো কত, 26। এখন আমাদেরকে বলছে যে এদের, মানে জামাই বউয়ের বয়সের পার্থক্য পরিপূরকের সাহায্যে বের করো। এটাও বলতে পারে, অথবা তারা এটাও বলতে পারে তাদের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে বের করো। দুইটা কথা দিয়ে পরিপূরক আসে। যোগের মাধ্যমে পরিপূরক, মানে যোগের মাধ্যমে পার্থক্য বের করো, বা পরিপূরকের সাহায্যে পার্থক্য বের করো। তো তারা বললো কি, প্রশ্নে কি বলছে, যোগের মাধ্যমে পার্থক্য বের করো। তোমার কি বড় বউ, যোগের মাধ্যমে বয়সের পার্থক্য নির্ণয় করো। আর এখানে টুইস্ট আছে, টুইস্ট দেখবা পরে। তো আবিরের বয়সটা, হ্যাঁ, আমরা কি বলেছিলাম, যাই দেওয়া থাক আগে সেগুলোকে কি করতে হবে, বাইনারি করতে হবে। আমাদের স্টেপগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেটাই যে সংখ্যাগুলি দেওয়া থাক আগে সেগুলোকে কি করতে হবে, বাইনারি করতে হবে। এবং বাইনারি ট্রাই করবা বড় নিয়মেই করার জন্য, মানে একবারে ক্যালকুলেটারে কিছু শর্টকাট করা যায়, তোমরা শর্টকাট করবা না, পুরা বড় নিয়মটাই করার ট্রাই করবা। তো এটাকেও বাইনারি করবা, এটাকেও কি করতে হবে, বাইনারি করতে হবে। বাইনারি করার পর তাদেরকে উপযুক্ত রেজিস্টারে নিতে হবে। তো শুরুতে আমরা বাইনারি করি, আমরা শুরুতে কি করব, বাইনারি করব। তো আবিরেরটা আগে বাইনারি করি, 19। এটা হচ্ছে কিসে আছে, হেক্সাডেসিমেলে। তো আমরা এটা কি করব, বাইনারি করব, তাই না? এটা বাইনারি করব। তো 19কে সুন্দর করে একটু লিখি। এবং বাইনারি করার জন্য আমরা কি জানি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য কয়টা বিট লাগবে, 4টা বিট। তাহলে দেখো তো, 1 কত কত যোগ করলে 1 হয়, 1। তাহলে এখানে কত হবে, সামনে 3টা শূন্য, 1। 9 কত কত যোগ করলে 9 হয়, 8 আর 1, মাঝখানে কি হবে, 2 শূন্য, 1 0 0 1। তাহলে 19 এর বাইনারি কত হবে রে, 19 হলো হেক্সাডেসিমেলে, তার বাইনারি হচ্ছে এই সামনে 3টা শূন্য বাদ দাও, 1 1 0 0 1। এটা হচ্ছে কি 19 এর বাইনারি। আচ্ছা, এরপর আমরা কার বাইনারি করব, শুরুতে আমরা বাইনারিগুলা করে নিব। এরপর তার বউয়ের কত ছিল, 26 অক্টালে। 26 অক্টালে আমরা কি করব, সেটাকে বাইনারি করব, তাই না? এটাকে বাইনারি করব। তো 26কে সুন্দর করে একটু স্পেস দিয়ে লিখি। এখানে কি হচ্ছে, অক্টাল থেকে বাইনারি মানে কয়টা বিট, 3টা বিট, 1 2 4।
দেখো তো 2 কত কত যোগ করলে 2 হয়? জাস্ট 2। তাহলে 0 1 0। 6 কত কত যোগ করলে 6 হয়? 1 আর 0। তাহলে আমরা যদি এটাকে লিখি 26 অক্টাল, এটা বাইনারি কত? এই যে সামনে শূন্যটা বাদ, 1 0 1 1 0, এটা হচ্ছে বাইনারি। বাস আমরা বাইনারি করে ফেললাম। এখানে আমরা থোড়াসা একটা কাজ করব, দুইটার মধ্যে কোনটা ছোট সেটাকে বের করে ফেলবো। এই দুইটার মধ্যে কোনটা ছোট সেটা আমরা কিভাবে বের করব? দেখো, ছোট বের করার সহজ উপায় হচ্ছে আমরা বিটগুলা গুনবো 1 2 3 4 5, 1 2 3 4 5। যার বিট সংখ্যা বেশি বেশি সে বড়, যার বিট সংখ্যা কম সে ছোট। মানে ধরো তোমার 1000 বড় নাকি 100 বড়? 1000 বড়, কারণ তার বিট 4টা। এটা ছোট কারণ এর বিট কয়টা? 3টা। তাহলে এটার দুইটার বিট সংখ্যা কি? সমান সমান। এখন দেখতে হবে, এখন আমরা বাম পাশ থেকে মিলিয়ে মিলিয়ে যাব। যার বাম পাশে 1-এর সংখ্যা বেশি সে বড়। দেখো, এটার বাম পাশে 1, এটার বাম পাশে 1, এটার বাম পাশে 1, এটার বাম পাশে কি 0, তার মানে এটা বড়। যার বাম পাশে 1-এর পরিমাণ বেশি সে কি হবে? বড় হবে। তাহলে আমরা কাকে বড় পেয়ে গেলাম? এই বেটাকে বড় পেয়ে গেলাম। ক্লিয়ার? তো যেটাকে বড় সেটাকে তো আমরা পরিপূরক করব না, যেটা ছোট সেটাকে কি করব? পরিপূরক করব। তো চলো আগে আমরা এই বেটাকে লিখি। তুমি যেটাকে ইচ্ছে সেটাকে লিখতে পারো, যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কাজ করতে পারো। আমরা আবিরকে নিয়ে কাজ করি, হ্যাঁ? তাহলে আবির এর বয়স, বা তুমি এই বাংলা লেখা না লিখলেও হবে, আমরা বাংলা লিখছি না। 19 16, এটার বাইনারি কত পাচ্ছ? 1 1 0 0 1। সাইড নোটে কি লিখবো আমরা? বাইনারি করে, বাইনারি করে এটা সাইড নোটে আমরা লিখে দিব। এরপর এটাকে উপযুক্ত রেজিস্টারে নিতে হবে। এখন উপযুক্ত রেজিস্টারে নেওয়ার জন্য তুমি দেখবা যে এখানে বিট কয়টা আছে? 5টা। তো নিঃসন্দেহে এটা 8 বিটের রেজিস্টারে ধরবে। একটার আমরা জানি 8 বিটের রেজিস্টারের মধ্যে ডেটা বিট হলো কয়টা? 7টা। আর সাইন বিট কয়টা? একটা। তোমার কি এটা মনে আছে কিনা? আমাদের একটা রেজিস্টারের মধ্যে 1 2 3 4 5 6 7, হাই হাই 8, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, বেশি হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ 8টা, তাই না? এখানে এই যে 7টা হলো ডেটা বিট, এই 7টার মধ্যে ডেটা থাকবে। আর এই একটা হলো সাইন বিট। এটা কি বিট রে? সাইন বিট। এখানে যদি পাচ্ছ 0 থাকে তার মানে সংখ্যাটা হলো ধনাত্মক, এখানে যদি 1 থাকে তার মানে সংখ্যাটা হলো ঋণাত্মক। এই সাইন বিটের মধ্যে, অর্থাৎ 8 নাম্বার বিটটা যদি কি হয়? 0, সংখ্যাটা কি? ধনাত্মক। 8 নাম্বার বিটটা যদি 1 হয় তার মানে সংখ্যাটা কি? ঋণাত্মক। এটা কি মগজে ঢুকছে কথাটা? আচ্ছা, তো আমরা যখন এই যে সংখ্যাটাকে 8 বিটের রেজিস্টারে রাখবো তখন কি করব? কিছুই না। 8টা বিট বানানোর জন্য তার সামনে যতগুলো শূন্য দরকার ততগুলো শূন্য বসিয়ে দিব। 5টা বিট আছে, তাহলে সামনে কয়টা শূন্য হবে? 3টা শূন্য দিয়ে 1 1 0 0 1। 8টা বিট বানাই দিলাম। তাহলে এটা কোথায় রাখা হয়ে গেল? 8 বিটের রেজিস্টারে রাখা হয়ে গেল। অর্থাৎ আমরা যদি রেজিস্টারে বসাইতাম তাহলে কি হইতো দেখো? 1 0 0 1 1। তাহলে যে বাকি ঘরগুলো আমরা কি দিয়ে ফিল আপ করতাম? 0 দিয়ে ফিল আপ করতাম। এখন এইভাবে তো আর বক্স করে আমরা এখানে করব না। এখানে আমরা কি করব? যতগুলা বিট বসালে তার 8টা হয়ে যায় বাম পাশে, ততগুলো শূন্য বসিয়ে দিব। ঠিক আছে? এবং আমরা সাইড নোটে কি বলবো? 8 বিটের রেজিস্টারে রেখে। আচ্ছা, আমাদের সর্বনিম্ন বিট হলো 8টা, 1 বাইট। সর্বনিম্ন রেজিস্টার কত বাইট? 1 বাইট। 1 বাইট মানে 8 বিট। ঠিক আছে? তো যেহেতু 5টা বিট 8 বিটের রেজিস্টারে তো আরামসে ধরে যায়। যদি তোমার 8টা বিট হইতো, 8টা বিট কিন্তু 8 বিটের রেজিস্টারে ধরবে না, কারণ ডেটা রাখা যায় কয়টা? 7টা। 8 বিটের রেজিস্টারে ডেটা কয়টা রাখা যায়? 7টা। তো তোমার যদি ম্যাথের এটা যদি 8 বিটের হইতো তাহলে তোকে কত বিটের রেজিস্টার রাখতে হইতো? 16 বিটের রেজিস্টার রাখতে হইতো। বুঝছো? তো তোমাদের সর্বোচ্চ 16 বিট পর্যন্তই আসে, এর বেশি আসে না। ম্যাক্সিমাম গুলো তো 8 বিটেরই। ক্লিয়ার? তো 8 বিটের রেজিস্টারে রেখে আমরা ছোটটা করে ফেললাম, সরি বড় সংখ্যাটা করে ফেললাম। এখন আমরা ছোট সংখ্যাটা করি, চলো পরের পেজে। ছোট সংখ্যাটা কি ছিল? 26। 26 হচ্ছে এটা অক্টালে, তাই না? এটা আমরা বাইনারি কত পেয়েছি রে? 1 0 1 1 0, 1 0 1 1 0। সাইড নোট কি লিখবো? বাইনারি কোডে। তারপরে 8 বিটের রেজিস্টার নিতে হবে। 8 বিটের রেজিস্টার নেওয়ার জন্য সামনে কি করতে হবে? 3টা শূন্য। ঠিক আছে? 1 0 1 1 0। সাইড নোটে কি বলবো? কেন লাগবে? 8 বিটের রেজিস্টার কেন লাগবে? আচ্ছা,
আমাদের কম্পিউটারের ভিতরে যখন আমরা যোগটা করব, কম্পিউটার যখন যোগটা করবে তখন এই বিটগুলাকে সে কি হাওয়ার মধ্যে ভাসায় রাখবে? এগুলো তার মেমোরিতে এক জায়গায় স্টোর করতে হবে না? আগে সে কি করবে? সে তো 25 বুঝে না, সে কি 26 বুঝে রে? সে 26 বুঝে না। সে কি তোমার এই কি বলে এটাকে 19 বুঝে? সে 19 বুঝে না, হেক্সাডেসিমেল বুঝে না, সে অক্টাল বুঝে না, সে শুধু কি বুঝে? বাইনারি বুঝে। তো সে কি করবে? এই সংখ্যাটাকে তার ভিতরে নেওয়ার সাথে সাথে সে আগে বাইনারি করবে। বাইনারি করার পর এটাকে কোথাও রাখতে হবে। রাখার জন্য তাকে একটা মেমোরি লাগবে। আর মেমোরি হলো রেজিস্টার। সর্বনিম্ন রেজিস্টার হলো 8 বিট। তো এটাকে নিয়ে সে রেজিস্টারে রাখবে। এরপর রেজিস্টারে রেখে সে যোগ বিয়োগ যা করার করবে। ব্যাপারটা কি বুঝছো? তো 8 বিটের রেজিস্টারে রেখে, তুমি কি এটা বুঝছো নাকি বুঝো নাই? তারপর এখন আমার কাজ কি রে? পরিপূরক করা। প্রথমে আমরা একের পরিপূরক করব। একের পরিপূরক মানে হচ্ছে উল্টায় দেওয়া। একের পরিপূরক মানে কি রে? উল্টায় দেওয়া। তাহলে শূন্যের জায়গায় কি হবে রে? 1। আর উল্টা কি রে? দেখো শূন্য হলো শূন্য। কম্পিউটার শূন্য বলতে বুঝে যে কারেন্ট নাই। 1 বলতে বুঝে কারেন্ট আছে। আমরা শূন্য বলতে বুঝি মিথ্যা, 1 বলতে বুঝি সত্য। তার মানে একটা একটা কি? বিপরীত। তো আমরা এখানে উল্টায় দেওয়া বলতে বোঝাই শূন্যের জায়গায় কি বসাবো? 1, 1 এর জায়গায় কি বসাবো? শূন্য, 1 এর জায়গায় শূন্য, শূন্যের জায়গায় 1, 1 এর জায়গায় শূন্য, 1, 1, 1। আরে লেখাতে কোনো সিরিবিরি নেই। তো এই যে আমি যখনই পরিপূরক করলাম, আমি উল্টায় দিলাম, তখনই এই সংখ্যাটার পজিটিভ থাকলো না। কেন থাকলো না? তার সাইন বিটে কি চলে আসছে? 1। তারপর সংখ্যাটা কি হয়ে গেছে? নেগেটিভ। তাহলে এটা আমরা কি লিখবো? একের পরিপূরক করে। একের পরিপূরক করে। তাহলে এটা কিন্তু আর +26 না, এটা এখন কত হয়ে গেছে? -26। ব্যাপারটা কি তুমি বুঝছো? এখন এটাকে আমরা 2 এর পরিপূরক করব। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলেই এটা কি হয়ে যায়? 2 এর পরিপূরক। 1 আর 1 কত রে? 0। হাতের 1 এর সাথে যুক্ত হবে কত হবে? 1। বাকিটা যা আছে তাই। 0 1 0 1 1 1। তাহলে বাচ্চা এটাও কি? এটাও -26, কিন্তু এটা কি হয়ে গেছে? 2 এর পরিপূরক হয়ে গেছে। 2 এর পরিপূরক করে। তাহলে আমরা দেখো ছোট সংখ্যাটাকে পরিপূরকও করে ফেললাম। এখন আমরা বড় সংখ্যার সাথে পরিপূরককৃত সংখ্যাটাকে কি করব? যোগ করব। তো এখন সুন্দর করে লিখে ফেলি। বড় সংখ্যাটা কত ছিল আমার? 19। 3টা 0 1 1, 3টা 0 1 1, তারপর কত পাচ্ছ? 0 0 1, 0 0 1। ঠিক আছে? আর -26 অক্টাল। এটা কত হয় বাবুন? এটা হচ্ছে, ও সরি, এটা তো ওই পাশেই। এটা হচ্ছে 3টা 1, 3টা 1 0 1 0 1 0। এদেরকে কিন্তু আমরা যোগ করব। কি করব? এদেরকে যোগ করব। 0 আর 1 এর যোগ করলে কি হয়? 1। 0 আর 1 এর যোগ করলে কি হয়? 1। 0 0 যোগ করলে কত হয়? 0। 1 আর 1 এর যোগ করলে কত হয়? 0। হাতের 1। 1 আর 1 এ 0, 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 হাতের 1 বসে যাবে এখানে। এখানে তুমি গুণে দেখবে, এখানে বিট আছে 9টা। 1 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট বাদ দিয়ে পাই। এটাকে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ? কারণ তোমার রেজিস্টারটা কত বিটের? 8 বিটের। 8 বিটের রেজিস্টারের মধ্যে 9টা, এই 9 নাম্বার বিটটা ধরবে না। এটা উপচে পড়ে যাবে। ঠিক আছে? তো এটা আমরা কি করব? বাদ দিয়ে পাই। তাহলে আমাদের উত্তরটা কি হবে বাচ্চো? এই সামনে শূন্যগুলাকে বাদ, শুধু 1 1। এই হচ্ছে আমার উত্তর। তো তাদের বয়সের পার্থক্য কত? 1 1। তুমি চাইলে এটাকে ডেসিমেলে কনভার্ট করে নিতে পারো, বাইনারিটাকে যেভাবে কনভার্ট করতে হয়। আর তুমি শর্টকাট এপ্লাই করতে পারো। তুমি শর্টকাট এপ্লাই করো 1 1, এটা কত হবে বাচ্চো? 3। তাদের বয়সের পার্থক্য হলো 3 বছর। অর্থাৎ আবির তার বউয়ের চাইতে 3 বছরের বড়। তার বউয়ের বয়স হচ্ছে কি আবিরের চাইতে 3 বছরের কম। ব্যাপারটা কি বুঝছো? তো তাদের এটা হচ্ছে যে তুমি যদি ডেসিমেল থেকে শর্টকাট করতে চাও না, ধরো, হ্যাঁ, ডেসিমেল যদি নিতে চাও, বাইনারি যে কোনো সংখ্যাকে ধরো 1 0 1 1 0 1, এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে তুমি যদি ডেসিমেলে নিতে চাও, তাহলে তুমি কি করবা? 1 1 এর দ্বিগুণ কত পাচ্ছ? 2 2 এর দ্বিগুণ কত? 4 4 এর দ্বিগুণ কত? 8 8 এর দ্বিগুণ কত? 16 16 এর দ্বিগুণ কত? 32। এটার উপরে যাদের উপর 1 আছে তাদেরকে তুমি যোগ করে দাও। কার কার উপরে 1 আছে? 32 এর উপরে 1, 8 এর উপরে 1, তাহলে কত হলো? 40। 40 আর 4 কত? 44। 44 এর এক কত? 45। তার মানে এটাকে তুমি ডেসিমেল করলে কত হবে? 45 হবে। এটা হচ্ছে একটা শর্টকাট আরকি। তুমি পারবা না?
তো এই ছিল হচ্ছে আমাদের পরিপূরক। তো তুমি পরিপূরকের ম্যাথগুলো পারবা। তো তুমি এখানে সুন্দর করে উত্তরটা লিখে দিবা যে তাদের বয়সের পার্থক্য হলো বাইনারিতে 11। ক্লিয়ার? তুমি কি এটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে। তো قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها